আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন আহমেদ জাহাঙ্গীর, নির্বাহী পরিচালক, অর্গানাইজেশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট উষা, নরসিংদী। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমার নাম মোহাম্মদ আব্দুল করিম, নির্বাহী পরিচালক, অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, এইচডি। আমরা এবার নতুনভাবে নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছি। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাসিম এজাজ। আমাদের সংস্থার নাম অ্যাক্টিভেট ওয়েলফেয়ার অর্গানাইজেশন, মিরপুর, রূপনগর। আমি ভাইস চেয়ারম্যান হিসাবে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ বাবুল আহমেদ, আমি ডিরেক্টর হিসেবে আছি অ্যাক্টিভেট ওয়েলফেয়ার অর্গানাইজেশন। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি শামীম আরা বেগম, আমাদের সংগঠনের নাম পল্লীশ্রী, এটা দিনাজপুরে। আমি নির্বাহী পরিচালকের দায়িত্বে আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল হালিম, রূপান্তর বলে একটা অর্গানাইজেশন যারা 2000 থেকে নির্বাচন পর্যবেক্ষণ করে, তার নির্বাচনী প্রজেক্টের ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বশির আহমেদ হাওলাদার, নির্বাহী পরিচালক, সংগতি সমাজ কল্যাণ সংস্থা। আমরা 2008 সাল থেকে নির্বাচন এবং নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে কাজ করছি। এছাড়া আমি একটা নেটওয়ার্ক হয়েছে আমাদের, সেটা ইলেকশন অবজারভার সোসাইটি, ওইটার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কমান্ডার মোহাম্মদ সিদ্দিকুর রহমান, অবসরপ্রাপ্ত বাংলাদেশ নৌবাহিনী এবং ফরমার চার্জ দ্য অ্যাফেয়ার্স, বাংলাদেশ দূতাবাস আবুধাবি। আমি বাকেরগঞ্জ ফ্রামের একজন অ্যাডভাইজার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম হাওলাদার, নির্বাহী পরিচালক, বাকেরগঞ্জ ফোরাম। আমাদের অর্গানাইজেশন জাতীয় পর্যায়ের একটি এনজিও। আমরা 2008 সন থেকে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে কাজ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন বাবলু, নির্বাহী পরিচালক, আরপিও ফাউন্ডেশন নামক একটি সংস্থার দায়িত্বে আছি। পাশাপাশি ইলেকশন অবজারভার সোসাইটি সেন্ট্রাল কমিটির নির্বাহী সদস্য হিসেবে কাজ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি ওয়াজেদ ফিরোজ, ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক। আসসালামু আলাইকুম, আমার নাম রুহুল আমিন মল্লিক, আমি ডিরেক্টর পাবলিক রিলেশন, সিলেকশন কমিশন সেক্রেটারিয়েটের। ASM হুমায়ুন কবির, ডিজি এনআইডি। আসসালামু আলাইকুম, আমি KM আলী নেওয়াজ, অতিরিক্ত সচিব, নির্বাচন কমিশন সচিবালয়। সকলকে পরিচয় দেওয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে মাননীয় প্রধান নির্বাচন কমিশন মহোদয়ের প্রারম্ভিক বক্তব্য। মাননীয় প্রধান নির্বাচন মহোদয়কে প্রারম্ভিক বক্তব্য প্রদানের জন্য সানুগ্রহ অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সম্মানিত কমিশনার মহোদয়গণ, উপস্থিত বিভিন্ন ইলেকশন অবজারভার সংস্থার প্রতিনিধিবৃন্দ, আমার সহকর্মী কর্মকর্তাবৃন্দ, বাইরে উপস্থিত আমার সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। দেখুন, এটা আমরা প্রথমে আপনাদেরকে খুব আন্তরিক মোবারকবাদ জানাই যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা এসছেন, উপস্থিত হয়েছেন, আপনাদের নানা ব্যস্ততার মাঝে এসছেন, এই জন্য আমরা ভাই অফিসে লাইভটা শেষ করেন ভাই। আসলে আমাদের পারপাস ছিল যে আমরা যেহেতু নতুন করে একটা লিস্টিং করেছি অবজারভার, লোকাল অবজারভারদের সংস্থাগুলোর, যদিও এর মধ্যে অনেকে পুরানো আছেন, কিন্তু নতুন করে লিস্টিং করেছি, তো আপনাদের সাথে জাস্ট একটু পরিচয় হওয়া, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। পরিচয় হলাম, জানলাম যে কাদেরকে আমরা নিয়োগ দিলাম। আমরা আপনাদেরকে সহযোগী হিসাবে পেতে চাই। আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে। এটি ইলেকশন কমিশন একার পক্ষে সম্ভব নয়, সবাইকে মিলেই এই জাতীয় দায়িত্বটা পালন করতে হবে। তা আপনারা দেখলাম যে এখানে অনেক পুরনো সংগঠন সংস্থা আছেন যারা ইলেকশন অবজারভারের দায়িত্ব পালন করেছেন। আমি অতীত নিয়ে কোনো ঘাটাঘাটি করতে চাই না, আমি অলওয়েজ সামনের দিকে তাকাতে চাই। অতীতে ভুল ভ্রান্তি আমাদের অনেক হয়েছে, এটা হতে পারে, নানা কারণে হতে পারে। লেট আস ফরগেট অ্যাবাউট ইট, রাদার উই শুড টেক লেসন্স ফ্রম দ্য পাস্ট।
এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগুতে চাই। সত্যিকার অর্থে বলতে কি, এই ইলেকশনটা আমাদের তো নিজস্ব সুপারভাইজারি মেকানিজম থাকবে, অফিসিয়াল মেকানিজম থাকবে। আমাদের ইলেকশন কমিশনের রিটার্নিং অফিসার, পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, আমাদের ইলেকট্রাল ম্যাজিস্ট্রেসি ইত্যাদি ইত্যাদি থাকবে। কিন্তু আপনাদের চোখ দিয়েও আমরা এই ইলেকশনটাকেও দেখতে চাই। কারণ আপনাদের চোখ যদি দুষ্ট হয়, প্রপার না হয়, আমাদের ইলেকশনের দেখাটাও কিন্তু সঠিক হবে না। আপনাদের তো দায়িত্ব সম্পর্কে আপনারা সচেতন আছেন, যারা নতুন তাদের জন্য হয়তো বলছি, কোনোভাবেই যাতে আপনারা তো নিজেরা পর্যবেক্ষণ করবেন না, আপনারা তো লোক নিয়োগ দেবেন। এবার আমরা বয়স কমাই 21 করেছি, এদের মধ্যে অনেকে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন নয়। সুতরাং দয়া করে আপনাদের প্রাথমিক দায়িত্ব হবে এদেরকে একটা ওরিয়েন্টেশন দেওয়া, ট্রেনিং দেওয়া, যে নির্বাচন সম্পর্কে, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে একটা ওরিয়েন্টেশন টাইপের ট্রেনিং আপনারা দয়া করে এটা অর্গানাইজ করে ফেলবেন ইমিডিয়েটলি। কারণ ওরাই তো আপনাদের মেইন টুলস। ওরা কিন্তু, ওদের কর্মকাণ্ড কিন্তু রিফ্লেক্টেড হবে আপনাদের সংস্থার গুডউইলের উপর এফেক্ট করবে। কিন্তু আপনারা যাদেরকে ইউটিলাইজ করবেন ফিল্ডে, ওরা যদি সঠিকভাবে দায়িত্বটা পালন না করে, আর এটা আপনাদের উপরে কিন্তু একটা ইউর ইমেজ উইল বি টার্নিশড, এবং এটা আমাদের কাছে ভুল মেসেজ আসবে আপনার, ওরা যদি ঠিক মতো পারফর্ম না করে। এই জন্য এদেরকে গ্রুমিং করা কিন্তু আপনাদের দায়িত্ব, এদেরকে প্রপার লজিস্টিক সাপোর্ট দেওয়া কিন্তু আপনাদের দায়িত্ব। এদেরকে আপনাদের মাধ্যমে যেটা আমরা ইনশিওর করতে চাই, আমরা ইলেকশন যারা জড়িত থাকবেন, নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে ফিল্ড পর্যায়ে, আপনারা মূলত ফিল্ডে কাজ করবেন, ফিল্ড পর্যন্ত যারা আছে তাদের অ্যাকাউন্টেবিলিটিটা সম্পর্কে আপনারা রিপোর্ট করবেন। ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা কাজকর্মগুলো হচ্ছে কিনা, নির্বাচনী আইন মেনে ইলেকশনটা কন্ডাক্ট হচ্ছে কিনা, আমাদের যে ইলেকশনে যারা দায়িত্ব আছে, প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, রিটার্নিং অফিসার, এদের পারফরমেন্সটা আইন অনুযায়ী হচ্ছে কিনা, শাসনতন্ত্র অনুযায়ী হচ্ছে কিনা, আরপি অনুযায়ী হচ্ছে কিনা। তাহলে এটা জানতে গেলে আপনার লোকজনত্ব এই আইনগুলো জানতে হবে, যে আপ যদি whether our people are complying with the laws and rules, এটা যদি আপনি সার্টেন করতে চান তাহলে আপনাকে তো আগে জানতে হবে। সুতরাং আপনাদের রিপোর্টিংয়ের উপরে অনেক কিছু নির্ভর করছে। আমরা আপনাদের, আমি আগেই বলেছি, আপনাদের দৃষ্টি দিয়ে আমি ইলেকশন পুরো প্রসেসটাকে দেখতে চাই। আপনাদের ভূমিকা অ্যাট ডিফারেন্ট স্টেজেস অফ দ্য ইলেকশন প্রসেস আপনাদের থাকবে। প্রি পোলিং এনভায়রনমেন্ট, এখন ক্যাম্পেইনের সময় কীরকম চলছে, ফর এক্সাম্পল ভোটের দিন কীরকম চলছে, কেন্দ্র ম্যানেজমেন্টটা কীরকম, আমার প্রিসাইডিং অফিসার কীরকম দায়িত্ব পালন করছে, আমার পুলিং অফিসাররা ঠিকমতো কাজ করছে কিনা, ভোটের বাক্স নিয়ে কোনো টানাটানি হচ্ছে কিনা, আমাদের ভোটারদের কোনো আসতে কোনো বাধা দেওয়া হচ্ছে কিনা, ইত্যাদি 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 সম্পর্কে আপনারা আমাদেরকে রিপোর্ট দিবেন। এই রিপোর্টটা হইতে হবে বেসড অন গ্রাউন্ড রিয়ালিটিস। এটা ইনশিওর করার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনার যে যারা সোলজার্স থাকবে ফিল্ডে, ওরা প্রপার রিপোর্টিংটা করতে গেছে কিনা সেটার দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের যদি ম্যানেজমেন্টে কোনো গ্যাপস থাকে এবং আমাদের যদি কোনো প্রসিডিউরাল ল্যাপস থাকে, এটা যদি আমরা রিফর্ম করতে চাই, আপনাদের রিপোর্ট উইল বি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা তো সুপারিশ দিবেন যে এই কাজটা এইভাবে হচ্ছে, এটা বোধহয় এইভাবে করলে, ফাইনাল অ্যানালিটিক্যাল রিপোর্ট যখন দিবেন, যে তখন তো একটা বলবেন যে এটা এইভাবে করলে বোধহয় ভালো হতো। আপনাদের এই সুপারিশ কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য পথ চালার একটা পাথেয় হবে কিন্তু আপনাদের এই সুপারিশগুলো, যেখানে কারণ গ্রাউন্ড থেকে আপনারা নিয়ে আসছেন। আর আমার একটা মূল আপিল হচ্ছে, ফর গডস সেক, আমাদের বাংলাদেশিরা কিন্তু খুব বেশি রাজনীতি সচেতন। এখন আপনাদের যাদেরকে এনগেজ করবেন, তারা যদি ওখানে গিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে, তাহলে কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে, সব কিছু ড্যামেজ হয়ে যাবে। আপনাদের যাদেরকে নিয়োগ করবেন, প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কিনা, কোনো রাজনীতির সাথে জড়িত লিঙ্ক, কোনো পার্টির সাথে জড়িত, এবং মিছিল মিটিংয়ে গিয়েছে বা জড়িত আছে, কোনো পার্টির সাথে লিঙ্ক আছে, এরকম কাউকে দয়া করে নিয়োগ দিবেন না। এবং আপনাদের লোকজনরা যাতে কোনো দলীয় প্রচারণায় যাতে না যায়, ওরা কোনো ভোটে ইনফ্লুয়েন্স না করে, কোনো ভোটারকে বলুন এই মার্কায় ভোট দাও, ওই মার্কায় ভোট দাও, এগুলো যাতে না করে। সুতরাং এই জিনিসটা কিন্তু আপনারা দয়া করে তাদেরকে আন্ডারস্ট্যান্ডিংটা দিন। ওদের দায়িত্ব হবে টু অবজার্ভ, নট টু ইন্টারভেন।
একটা অনিয়ম হচ্ছে, ইন্টারভেন করার দায়িত্ব ওনার না, কিন্তু আপনার লোকের না, ওটা বন্ধ করার দায়িত্ব ওনার না। ওনার দায়িত্ব হচ্ছে যে অনিয়ম যে হচ্ছে এটা রিপোর্ট করা, অনিয়ম যে হচ্ছে এটা রিপোর্ট করা, রিপোর্ট আপনারা জানাবেন। কিন্তু প্লিজ তাদেরকে আন্ডারস্ট্যান্ডিং দিবেন যে তুমি একজন ভোটার ঠিক মতো ভোট দিচ্ছে, তাকে ধরে ধরে লাইনে আইনে দিলেন, একটা মহিলা কষ্ট পাচ্ছে, আপনি তারা লাইনে আইনে ঢুকাইয়া দিলেন, এই কাজ আপনার না, এই কাজ আপনার না। আপনি হয়তো বলতে পারেন, আপনার লোক বলবে যে বৃদ্ধ মহিলা এসছে, উনি প্রপারলি ওনাকে কেয়ারটেকিং করার জন্য তেমন কেউ ছিল না, এই কথাটা বলতে পারেন যদি। সুতরাং আর একটা জিনিস কি ভাই, ইউ আর অল বাংলাদেশিস, এটা আমাদের জাতীয় দায়িত্ব সবার, এর সুন্দর ইলেকশন এনশিওর করার জন্য। সুতরাং বাংলাদেশের যে রিয়ালিটিস, এটা একটা বিবেচনা। এখন যদি আপনি যদি আমেরিকান কন্টেক্সটে চিন্তা করেন বাংলাদেশকে, বা ইউকে কন্টেক্সটে চিন্তা করেন, বা ইউরোপিয়ান কোনো কান্ট্রির কন্টেক্সটে চিন্তা করেন, অ্যান্ড ইউ স্টার্ট রিপোর্টিং, তাইলে কিন্তু সমস্যা আছে। বাস্তবতার নিরিখে, গিভেন দ্য লিমিটেশনস, আমরা আন্ডার দি সার্কামস্টেন্সেস প্রিভেলিং ইন দ্য কান্ট্রি, whether we are being able to deliver or not, এই বাংলাদেশের বাস্তবতাটাও একটু মনে রেখে তো রিপোর্টিংটা করতে হবে, বাস্তব ভিত্তিক যাতে হয়। আপনাদের যে রিপোর্টিংটা, ইট শুড বি স্মার্ট রিপোর্টিং, ইট শুড বি ইমপ্লিমেন্টেবল, ইট শুড বি অ্যাচিভেবল, এবং এই যাতে হয় সেরকম, এবং সুপারিশগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেরকম একটা ধারণা আপনি আপনার লোকজনকে দিবেন। তো আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের যেহেতু অনেকেরই অনেক অভিজ্ঞতা আছে, আপনারা সমাজের বিশিষ্ট লোক, আপনারা তো সংস্থার নেতৃত্বে আছেন, আপনারা কিন্তু আমাদের সাথে রেজিস্টার্ড, কিন্তু আপনাদের যে যদি বলেন যে কনফিডেন্সিয়াল রিপোর্ট বা এসিআর যদি বলেন, এটা নির্ভর করবে আপনাদের লোকজন যেগুলো ফিল্ডে কাজ করছে তাদের কর্মকাণ্ডের উপরে। সুতরাং তাদেরকে মনিটরিং করার দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে। যদি কোনোখান থেকে একটা রিপোর্ট আসে যে আপনার ইলেকশন অবজারভার এটা রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছে, এখানে ইনফ্লুয়েন্স করছে, তাহলে কিন্তু গ্রেট ড্যামেজ ডাউন টু ইউর রেপুটেশন। সুতরাং আপনারা প্লিজ মেক শিওর যে আপনাদের লোকজন যাতে টোটালি ইম্পার্শিয়াল থাকে, এবং এদেরকে বলবেন যে আমরা ইলেকশন কমিশন, আমাদের এজেন্ডা একটাই, একটা ক্রেডিবল, সুন্দর, ট্রান্সপারেন্ট নির্বাচন জাতিকে উপহার দেওয়া। সেটা সামনে রেখে আমরা যে কাজগুলো সাজিয়েছি সেটা প্রপারলি করতে পারতেছি কিনা, এবং ল্যাবসগুলো কোন স্টেজে আছে, এটা কি ক্যাম্পেইন স্টেজে, এটা কি নির্বাচনী আচরণবিধি পালনের স্টেজে, নাকি এটা পুলিং স্টেজে, নাকি ওই যে বুটের লাইনের স্টেজে, না বুটের বাক্স হ্যান্ডেলিংয়ের স্টেজে, নাকি কাউন্টিংয়ের স্টেজে, না ক্যালকুলেশনের স্টেজে। কারণ কাউন্টিং পর্যন্ত আপনারা থাকতে পারবেন, কিন্তু একবার ঢুকলে কিন্তু আর বাইরেতে পারবেন না, যে আপনার এগুলা কিন্তু ডিটেলসটা একটু বুঝিয়ে দেবেন, আপনাদের লোকজনকে আচরণবিধিটা বুঝিয়ে দেবেন, আর পিওর মেজর প্রভিশনসগুলো বুঝিয়ে দেবেন, কন্ডাক্ট রুলসগুলো, মেজর প্রভিশনসগুলো একটু বুঝিয়ে দেবেন, এইটুকু আপনাদের দায়িত্ব। আমি আশা করি ইনশাল্লাহ আমরা সবাই মিলে, আমি তো সবসময় বলছি যে আমার সিসি ক্যামেরা হচ্ছে অবজারভার, আমার সিসি ক্যামেরা হচ্ছে আমার সাংবাদিক ভাই বোনেরা। আমি এরা যদি সত্যিকার ভাবে যদি চোখ রাখে, যে তাইলে কিন্তু দেখবেন যে কেউ ইরেগুলারিটিস করতে সাহস পাবে না। তা আমরা আশা করি ইনশাআল্লাহ সবাই মিলে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো, এবং আপনাদের সহযোগিতা এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড ইউ হ্যাভ এ ভেরি ইম্পর্টেন্ট রোল টু প্লে। আমরা এখানে বিদেশি অবজারভারও তো আসবে, এটা আমরা পরে আর ইয়ে করবো। তো যাই হোক, আপনাদের অনেকেই খুব আগে অতীতের অভিজ্ঞতা আছে, সুতরাং আমি আর বিশেষ কথা বলতে চাই না। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা দিতে পারেন। আমরা মূলত আপনাদের সাথে পরিচয় হওয়াটাই ছিল আমাদের উদ্দেশ্য। আর আপনাদের রুল সম্পর্কে আপনারা জানেন, বা আমাদের এখন যে আমাদের ব্রিগেডিয়ার সানাউল্লাহ সাহেব, হি ইজ লুকিং আফটার দিস যে অবজারভেশন রিলেটেড অ্যাক্টিভিটিস। তা উনি বিস্তারিত উনি বলবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আগেই বলেনি না, তাহলে কথা কমে যাবে। ধন্যবাদ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়, সম্মানিত সহকর্মী নির্বাচন কমিশনার বৃন্দ এবং পর্যবেক্ষক সংস্থার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, প্রতিনিধিবৃন্দ,
আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার কথার একটা বড় অংশ স্যারের কথায় চলে এসছে, সেগুলো আমি রিপিট করব না। আমি আপনাদের সামনে যে পর্যবেক্ষণ নীতিমালা 2025 দেয়া হয়েছে, আমি নিশ্চিত আপনারা এটা ইতোপূর্বে দেখেছেন, না দেখে থাকলে বর্তমানে দেখেছেন। আমি এই পর্যবেক্ষণ নীতিমালার মধ্য থেকে কয়েকটা বিষয়কে সামনে নিয়ে আসবো স্পেসিফিক্যালি। এইগুলো নিয়েই আমাদেরকে কাজ করতে হবে এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। সবকিছু শুরুতেই আমি আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই যে আপনারা যাবতীয় রিকোয়ারমেন্ট ফুলফিল করে নিবন্ধনের শর্ত পূরণ করে নিবন্ধন লাভ করেছেন। আমাদের এবারে নির্বাচন কমিশনের সাথে 300-র অধিক প্রতিষ্ঠান আবেদন করেছিল এবং এই 300-র অধিক প্রতিষ্ঠানের মধ্য থেকে আপনারা 81টি প্রতিষ্ঠান চূড়ান্তভাবে নিবন্ধন লাভ করেছেন। অভিনন্দন। আমি একটু র্যান্ডম ভাবে বলবো যে অ্যাজ ইট কামস টু মাই মাইন্ড। প্রথমত হচ্ছে এবারে সম্ভবত পর্যবেক্ষক সংস্থার জন্য কিছু কাজ চ্যালেঞ্জিং, আবার কিছু কাজ সহজ। চ্যালেঞ্জের জায়গাগুলো হচ্ছে, আপনারা খেয়াল করে থাকবেন যে যারা নির্বাচন পর্যবেক্ষণের সাথে সম্পৃক্ত ছিল, আনফরচুনেটলি তাদের অনেককে গত 3টা নির্বাচনের কারণে এবং তাদের সম্পৃক্ততার ধরনের কারণে আমরা নিবন্ধন দিতে পারি নাই। সো প্রথম জিনিসটাই হচ্ছে আমাদের ওই অতীতের যে খারাপ উদাহরণ সৃষ্টি হয়েছে, এই ধরনের উদাহরণ আমরা আর সৃষ্টি করতে চাই না, কোনো অবস্থাতে নাই, পর্যবেক্ষকদের মাধ্যমে তো নয়ই। সুতরাং এটা আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ যে নট টু রিপিট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইন দ্য পাস্ট। 2 নম্বর চ্যালেঞ্জ আমি যেটা দেখতে পাই, অভিজ্ঞতা। আমরা বয়স কমিয়েছি, 21 বছর করিয়েছি পর্যবেক্ষকদের বয়স, কিন্তু এই বয়স কমানোর সাথে কিন্তু অভিজ্ঞতার ঘাটতিটা সরাসরি রিলেটেড। এই ঘাটতিটা কাটিয়ে ওঠার জন্য প্রশিক্ষণ, অবহিতকরণ, এগুলো আপনাদেরকে করতে হবে আপনাদের পর্যবেক্ষকদেরকে। এবং নীতিমালার মধ্যেও বলা আছে যে নির্বাচনী আইন, সংশ্লিষ্ট আইন এবং বিধিমালা সম্পর্কে যেন ক্লিয়ার ধারণা থাকে পর্যবেক্ষকদের। পর্যবেক্ষণের কাজটি 3টি দিনের মধ্যে সীমাবদ্ধ নয়। এক্সকিউজ মি। পর্যবেক্ষণের কাজটি অ্যাকচুয়ালি এখন থেকেই প্রস্তুতি কাজ শুরু, আজকে থেকে আপনাদের প্রস্তুতি কাজ শুরু। আমাদের একটা গাইডলাইন এখানে দেয়া আছে, এই পর্যবেক্ষণ গাইডলাইন। এখানে বিশেষ করে ডুজ অ্যান্ড ডোন্টস দেওয়া আছে, যে করণীয় অকরণীয়। কিন্তু পেশাদার পর্যবেক্ষক সংস্থাদের নিজস্ব কিন্তু একটা ডুজ অ্যান্ড ডোন্টস, আরও স্পেসিফিক অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড করা থাকে। আমি দেখেছি অনেকের আছে, খুব সুন্দর, ভেরি কম্প্রিহেন্সিভ। একজন 21 বছর বয়সী, 22 বছর বয়সী পর্যবেক্ষকের পক্ষে হয়তো বা ডুজ অ্যান্ড ডোন্টস এর সব মানে করা সম্ভব নয়। ওনারা করেছেন কি, এইগুলোকে ভেঙে অ্যাক্টিভিটি করে দিয়েছেন, যে কোন কাজটা করা যাবে কোন কাজটা করা যাবে না, আরো ভেঙে দিয়েছেন। সুতরাং এখানে আর কোনো অ্যাম্বিগুইটি নাই। এই কাজটা আমার মনে হয় সবাইকে আপনাদের করতে হবে। সো এগুলো গেল চ্যালেঞ্জের জায়গা। এখন অ্যাডভান্টেজের জায়গা কোনটা? অ্যাডভান্টেজের জায়গা হচ্ছে, আপনারা নিশ্চিত থাকেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে 2026 সালে, নিশ্চিত থাকেন। এবং এই স্বচ্ছতা, এই স্বচ্ছতার ব্যত্যয় যারা ঘটাবে তাদেরকে নির্বাচন কমিশন ন্যূনতম ছাড় দিবে না, এই ব্যাপারে নিশ্চিত থাকেন। নির্বাচন কমিশন স্বচ্ছ থাকবে, নির্বাচন কমিশনের চেনে যারা কাজ করবে তারা স্বচ্ছ থাকবে। সুতরাং আপনাদের কাজ করার প্রথম ক্ষেত্রটাই থাকবে অত্যন্ত স্বচ্ছ। এটা আপনাদের জন্য একটা হিউজ অ্যাডভান্টেজ। আর দ্বিতীয় অ্যাডভান্টেজ যেটা হচ্ছে, আমরা বিশ্বাস করি যে এবারে নির্বাচন ইনশাল্লাহ অংশগ্রহণমূলক হবে, ভোটার টার্ন আউট অনেক হাই হবে। আর যেসব নির্বাচনে ভোটার টার্ন আউট অনেক হাই হয়, সেখানে অনেক কিছুই স্বাভাবিকভাবে উবে যায়। তো ইনশাল্লাহ সেগুলো আপনারা পাবেন। এমনি পরিবেশ পরিস্থিতি
রাজনৈতিক আপনার প্রেক্ষাপট এগুলো সম্বন্ধে আপনারা জানেন, এবং সেসবের কারণে 2024 সালের অগাস্ট পরবর্তী সময়ের বাস্তবতায় যেসব চ্যালেঞ্জেস আছে সেগুলো সম্বন্ধে আপনারা অবহিত আছেন, সেগুলো আমি আর রিপিট করতে চাচ্ছি না। আপনাদের নির্বাচন পর্যবেক্ষক সংস্থার কাজ কিন্তু অনেক ব্যাপক, এবং উদ্দেশ্যগুলো আমাদের ধারা 3-এ দেয়া আছে, দয়া করে পড়ে দেখে নেবেন। নির্বাচন এই একটি সংস্থা যাদের কাজ হচ্ছে বর্তমান সময়ের জন্য কম, ভবিষ্যতের জন্য বেশি। নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিবেদনের উপর ভিত্তি করে আগামী নির্বাচন আরো অর্থবহ, আরো ভালো হয়ে থাকে। এই জন্য নির্বাচন পর্যবেক্ষক সংস্থার ভূমিকাটা এন্ডিউরিং, দীর্ঘমেয়াদী, একদিনে শেষ হয়ে যায় না। আপনাদেরকে যে নিবন্ধনটা দেওয়া হয়েছে এটা 5 বছরের জন্য প্রযোজ্য, এবং এই নীতিমালাতেই বলা আছে এই 5 বছরের মধ্যে 1টি জাতীয় নির্বাচন এবং 4টি স্থানীয় সরকার নির্বাচন এই নিবন্ধনের মাধ্যমে আপনারা কভার করতে পারবেন। আপনাদের প্রতিবেদনের ব্যাপারে বলি, আপনাদের 3 ধরনের প্রতিবেদন জমা দেওয়া লাগবে নির্বাচন কমিশনে। নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরপর 7 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং 1 মাসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন। এটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক প্রতিবেদন। আর দ্বিবার্ষিক আপনাদের প্রতিষ্ঠান সংক্রান্ত যে প্রতিবেদন সেটা হচ্ছে দ্বিবার্ষিক প্রতিবেদন। এটা দেয়া আছে এই নীতিমালার ভিতরে, এটা একটু খেয়াল করবেন। আমি মনে করিয়ে দিচ্ছি পয়েন্টগুলো। শুধু প্রচলিত আইন মেনে চলার ব্যাপারে বলা আছে। প্রচলিত আইন যখন আমরা বলছি লজ অফ দ্য ল্যান্ড আইন, বিধি ইত্যাদি রিলেটেড টু ইলেকশন, এইগুলো যেন আমরা সবাই মেনে চলি। আপনাদের নিয়োগের ক্ষেত্রে আমি একটু দ্রুত যাচ্ছি, যেহেতু পয়েন্ট অনেকগুলো আছে, শেষ করে ফেলি, তাহলে আপনাদের কথা বলতে সহজ হবে, কথা কমে আসবে। আপনাদের নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছে যে আপনাদের অবজারভাররা যে এলাকার ভোটার সেই এলাকায় অবজারভেশনের কাজ করবেন না, এটা খেয়াল রাখতে হবে। আমাদের প্রধান নির্বাচন কমিশনার মহোদয় যে জিনিসটা বলেছেন এটা হচ্ছে একদম বেসিক বেডরক, একদম মৌলিক ফাউন্ডেশন, যে কোনো অবস্থাতেই কোনো পার্টিজান বিহেভিয়ার, পক্ষপাতিত্বমূলক কোনো আচরণ করা যাবে না, যাবে না, যাবে না। এবং এই ধরনের অভিযোগ যদি আসে, আল্লাহ না করে, ব্যক্তি অবজারভারের চেয়ে ক্ষতিগ্রস্ত হবেন প্রতিষ্ঠান, বর্তমান নির্বাচনের জন্য, ভবিষ্যৎ নির্বাচনের জন্য। এটা সবাইকে খেয়াল রাখতে হবে যে কোনোভাবে আমরা মানুষ, আমাদের একটা সমর্থন থাকতে পারে, কিন্তু নট ইন আওয়ার প্রফেশনাল ডিসপেন্সেশন। আমি যখন পেশাদার পর্যবেক্ষক হিসেবে কাজ করছি তখন আমাদের এটার প্রতিফলন ঘটানোর কোনো সুযোগ নাই। আপনাদেরকে আমরা বলি, আমরা অত্যন্ত সহজভাবে দেখার চেষ্টা করেছি। আমাদের কাছে মাঠ পর্যায়ে যে প্রতিবেদন ছিল সেই প্রতিবেদনে অনেক সংস্থা সম্বন্ধে বলা হয়েছে যে এই সংস্থায় অমুক রাজনৈতিক দলের সমর্থকদের আধিক্য আছে। আমরা এটাকে ওভারলুক করেছি। আমরা শুধু দেখেছি যে কোনো রাজনৈতিক দলের অফিস বেয়ারার আছেন কিনা কোনো প্রতিষ্ঠানে, যে অতীতে কোনো একটা পদবি ধারণ করেছিলেন কোনো একটা রাজনৈতিক দলের যে কোনো স্তরে, তাদেরকে আমরা নিবন্ধন দেই নাই। কিন্তু সমর্থক আছেন মর্মে আসছে, আমরা কিন্তু না করি নাই এই জন্য যে সমর্থক তো গায়ে লেখা থাকে না, কিন্তু মানুষ জানে কিন্তু আপনার পরিচয়। সুতরাং আপনার জন্য চ্যালেঞ্জটা কিন্তু ডাবল। এই পারসেপশনের উপরে উঠে এসে কাজ করা, এটা কিন্তু ডাবল চ্যালেঞ্জ। আমি জানিয়ে দিলাম খোলামেলা, আমাদের there is no lack of transparency। আমি যা মাঠ থেকে এসছে তা আপনাদেরকে বলছি। আপনাদের অনেক আত্মীয় স্বজন, নিকট আত্মীয় হয়তোবা রাজনীতি করেন, এরকম আছেন, আমি জানি, আমরা দেখেছি, আমাদের প্রতিবেদনে এসছে, তাদেরকে আমরা দিয়েছি। কারণ পেশাদারিত্বের জায়গা থেকে আমরা বিশ্বাস করতে চাই যে আপনারা নিকট আত্মীয়। এই নীতিমালা অনুযায়ী আমরা তাদেরকে বাদ দিতে পারতাম, কারণ এখানে অপশনাল ছিল ব্যাপারটা, যে স্বার্থ সংশ্লিষ্ট কথা বলে একটা জিনিস বলা আছে, কিন্তু আমরা সেটা করি নাই। কারণ আমরা এমনিতেই ওই যে বললাম, একটা সংখ্যক পর্যবেক্ষককে আমরা নিতে পারছি না, আমরা আরো কমাতে চাই না, আমরা বাড়াতে চাই। প্রসঙ্গত বলে রাখি, আমাদের একটা পার্টিসিপেটরি ইলেকশনে অতীতের অভিজ্ঞতায় দেখেছি 1 লক্ষ থেকে 2 লক্ষাধিক পর্যবেক্ষক নিয়োগ হয়েছে। সর্বোচ্চ নিয়োগ হয়েছে 2 লক্ষ প্লাস পর্যবেক্ষক
সুতরাং আপনাদের ইনভলভমেন্টটা কোন লেভেলের হতে পারে এটা নিজেরাই উপলব্ধি করতে পারছেন। তো আমরা চাই না যে সংখ্যা আরো কমে আসুক। আমাদের শিডিউল ঘোষণার 10 দিনের মধ্যেই আপনাদের পর্যবেক্ষকের তালিকা কিন্তু সাবমিট করতে হবে, শিডিউল ঘোষণার 10 দিনের মধ্যেই। সুতরাং আপনাদেরকে এখন থেকে কাজ শুরু করতে হবে। আপনারা জানেন আমরা শিডিউলের ব্যাপারে অলরেডি ঘোষণা দিয়ে বলে রেখেছি যে ডিসেম্বরের প্রথম অর্ধেই আমাদের শিডিউল ঘোষণা হবে। তার মানে আপনাদের হাতে কিন্তু খুব একটা সময় নেই, আপনাদের তালিকা প্রস্তুত হাতে থাকতে হবে। শিডিউল ঘোষণার পরপরই উইদিন 10 ডেজ এটা নির্বাচন কমিশনে সাবমিট করতে হবে। এলাকা ভিত্তিক, সেই এলাকাটাও কিভাবে হবে বলা আছে আমাদের নীতিমালায়, থানা ভিত্তিক, উপজেলা ভিত্তিক অথবা আসন ভিত্তিক। ভ্রাম্যমাণ অবজারভারের ব্যাপারে বলা আছে যে আপনারা অনন্য 5 জন ভ্রাম্যমাণ অবজারভার নিয়োগ করতে পারবেন, অনন্য 5 জন একটা টিমে। শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলা হয়েছে যে এইচএসসি পাস ন্যূনতম হতে হবে, সেটা তো আপনারা অনুসরণ করবেনই। আমার এখানে শুধু একটা জিনিস অ্যাপিল থাকবে, মানে মানসম্মত অবজারভার যদি না পাওয়া যায় তাহলে খালি থাক, মানহীন অবজারভারের দরকার নেই। তারা আপনাদেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে, আমাদের নির্বাচন ইয়েটাকেও ক্ষুণ্ণ করবে। অবজারভারদের ব্যাপারে একটা কমন কমপ্লেইন্টস আমরা অতীতে পেয়েছি, আমি পেপার ঘেটে যেটা দেখেছি যে নিয়োগকারী সংস্থাগুলো তাদেরকে যথাযথ লজিস্টিক সাপোর্টটা দেয় না। সে অবজারভারের কাজ করার জন্য একটা তো বললাম যে তার প্রশিক্ষণ, জ্ঞান ইত্যাদি এই দিকটা, টাইমলি নিয়োগ এটা আর একটা হচ্ছে লজিস্টিক সাপোর্ট। তার এই কাজটা পারফর্ম করার জন্য যেটুকু সাপোর্ট দরকার সেই সাপোর্টটা যেন তারা পায়, তা না হলে পারবে না। আচ্ছা, আমরা দেশি সংস্থার মাধ্যমে কোনো বিদেশিকে নিয়োগ দিব না। বিদেশি অবজারভারদের নিয়োগ কিন্তু আলাদা, ওটার নীতিমালা আলাদা। বাংলাদেশে কোনো মিশনে কর্মরত আছেন এরকম বিদেশি দেশি সংস্থার পর্যবেক্ষক হিসেবে নিয়োগ হতে চান, নো, এটা হবে না। বিদেশি সংস্থার নিয়োগ এবং তার নীতিমালা সম্পূর্ণ ভিন্ন। আচ্ছা, আমাদের আরপিওর ধারা 12-তে বলা আছে যে কারা কারা নির্বাচনের জন্য অযোগ্য। যারা নির্বাচনের জন্য অযোগ্য তারা অবজারভার হওয়ার জন্য অযোগ্য, এটা আমাদের নীতিমালায় বলা আছে। এটা নিশ্চিত করতে হবে। আরপিওর 12 ধারাটা আপনারা পড়ে দেখে নেবেন। সংস্থার সাথে সম্পৃক্ত নয় এমন কেউ ফ্রিল্যান্স কোনো অবজারভার হবে না। ফ্রিল্যান্স সাংবাদিক হতে পারে, ফ্রিল্যান্স অবজারভার হবে না। অর্থাৎ একজন অবজারভারকে অবশ্যই আমাদের নিবন্ধিত কোনো না কোনো প্রতিষ্ঠানের মাধ্যমেই পর্যবেক্ষকের দায়িত্ব পালন করতে হবে, ব্যক্তিগত উদ্যোগে কেউ হবে না। অবজারভেশনের ডিউরেশনটা হচ্ছে মোট 3 দিন, নির্বাচনের আগে 1 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন, এই 3 দিন। কিন্তু আপনাদের কার্যক্রম কিন্তু দীর্ঘ। যদি কোনো এলাকায় একাধিক পর্যবেক্ষক সংস্থা পর্যবেক্ষণের জন্য আবেদন করেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিবে, তথা রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদেরকে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিবে যে ওখানে ডিভিশনটা কি হবে, কে কোন এলাকা দেখবে। কেন্দ্রে এবং কক্ষের কার্যক্রম নিয়ে আপনাদেরকে একটু বলি। কেন্দ্রে উপস্থিতি, ভোটার এলাকায় উপস্থিতি, এটা আনলিমিটেড টাইমের জন্য ঠিক আছে, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকবে। কিন্তু ভোট কক্ষের মধ্যে লিমিটেড প্রবেশ, এটা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে করতে হবে, কারণ ভোট কক্ষের ব্যবস্থাপনাটা যেন কোনোভাবে বিঘ্নিত না হয়। এই সেম অ্যাপ্লাইজ টু আওয়ার সাংবাদিক ভাই বোনেরা। আর কোনো অবস্থাতেই ভোট কক্ষের ভিতরে আবার যে গোপন কক্ষ আছে যেখানে আমরা মানে সিলটা দেওয়া হয়, এখানে কখনোই পর্যবেক্ষকরা ঢুকবেন না। ভোট কক্ষের মধ্যে যখন ঢুকছেন তখন ভোট কক্ষে ঢোকার জন্য যে প্রোটোকলটা আছে, যে কোনো ডিভাইস নিয়ে ঢোকা যাবে না ইত্যাদি, সেটা কিন্তু অনুসরণ করতে হবে। ওকে, ভোট গণনার সময় উপস্থিতি, জি হ্যাঁ, ভোট গণনার সময় একজন পর্যবেক্ষক থাকতে পারবেন, তবে শর্ত হচ্ছে তিনি গণনা শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে ওখানে।
মাঝপথে যদি বেরিয়ে যান তাহলে তিনি আর ঢুকতে পারবেন না। আমাদের নতুন করে আপনারা জানেন যে এবার পোস্টাল ব্যালট উল্লেখযোগ্য সংখ্যক হারে পোস্টাল ব্যালট এবার সংগৃহীত হবে। সেটার জন্য একটা ডিফ্যাক্টো কেন্দ্র থাকবে রিটার্নিং অফিসারের অফিসে, যেখানে পোস্টাল ব্যালটগুলো গণনা হবে। সেখানেও আমাদের পর্যবেক্ষক একজন হাজির থাকতে পারবেন। আইন বিধিমালা জানার ব্যাপারে আমি বলেছি, এটা অতীব জরুরি, সবাইকে যেন আপনারা অবহিত করেন। পরিচয়পত্র এই 3 দিনের জন্য আমরা ন্যূনতম 3 দিন আগে আমরা পরিচয়পত্রটা ইস্যু করে দেবো নির্বাচন কমিশন থেকে। আর এইবারের পরিচয়পত্রে আমরা চেষ্টা করছি QR কোড অ্যাড করে দেওয়ার। আমাদের সচিবালয় এগুলো অর্গানাইজ করছে, বলার জন্য আমি বলে দিচ্ছি, যাতে করে ভুয়া কোনো তথাকথিত পর্যবেক্ষক কোথাও যেন ঢুকতে না পারে। গাড়ি ঘোড়ার ব্যবহারের ব্যাপারে যে নীতিমালা আছে সেটা অনুসরণ করতে হবে। ওকে, ক্যান্ডিডেটদের কাছে কিন্তু আপনাদের তালিকা ক্যান্ডিডেটরা যদি জানতে চান তাহলে দেয়া যাবে। আমাদের প্রিজাইডিং অফিসাররা, সহকারী প্রিজাইডিং অফিসার যে ওখানে কারা পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছেন, যদি কোনো ক্যান্ডিডেট বা তার নির্বাচনী এজেন্ট জানতে চায় এটা দেয়া যাবে। পর্যবেক্ষক যারা নিবন্ধিত হয়েছে, নিবন্ধন কি কি কারণে চলে যাবে আমি সেগুলো এখানে উল্লেখ করতে চাচ্ছি না, আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন। এবং পর্যবেক্ষকদের সম্বন্ধে যদি কোনো অভিযোগ উপস্থাপিত হয় তাহলে সেটা কিভাবে হ্যান্ডেল হবে এটাও কাইন্ডলি পড়ে নেবেন। আইডি কার্ড সর্বাবস্থায় ঝুলানো থাকবে যাতে পর্যবেক্ষকদেরকে চেনা যায়। আর এই আমাদের নীতিমালার শেষে যে ফর্মগুলো দেওয়া আছে, ইলেকশন অবজারভার ফর্ম, বিশেষ করে আপনারা তো ফর্ম 1 এর কাজ তো শেষ হয়ে গেছে, ফর্ম 2, 3 এবং 4। ফর্ম 3টা হচ্ছে অঙ্গীকারনামা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফর্ম 4 এর ব্যাপারে আমি শুধু একটা কথা বলে শেষ করি। ফর্ম 4টা একটা রাফ একটা মডেল দেওয়া আছে প্রতিবেদনের, কিন্তু আপনারা যদি এই প্রতিবেদনে অতিরিক্ত কাগজপত্র ইত্যাদি বা আপনাদের কোনো একটা ডকুমেন্ট অ্যাড করতে চান, কোনো নিউ মডেলের কোনো কিছু অ্যাড করতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম টু অ্যাড। আমি এখানে শেষ করছি। আমি কথাগুলো বললাম যাতে করে আপনাদের কথা বলার সময় কম লাগে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং মাননীয় কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সালাউল্লাহ মহোদয়। আমরা এবার ফলরোপণ করব। ফলের আপনারা আপনাদের বক্তব্য দিতে পারবেন। আমাদের সময় সংক্ষিপ্ত আমি বলেছি, সেক্ষেত্রে আপনারা যখন বক্তব্য দিবেন তখন আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করবো যে আপনাদের পরিচয় দিয়ে বক্তব্যটা শুরু করবেন, কেননা এটা হচ্ছে লাইভ প্রচারিত হচ্ছে, বাইরে থেকে বা সারা দেশ থেকে যদি কেউ দেখে আপনাদের পরিচয়টা জানতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে যে যারা বক্তব্য দিতে চাইবেন তারা বক্তব্য দিতে পারবেন, কিন্তু বক্তব্য দেওয়ার জন্য নির্ধারিত সময় আমাদের 2 মিনিট সময় পাবো, কেননা অনেক আছে, যদি অনেকেই বক্তব্য দেয় তো আমাদের সময়ের মধ্যে কভার করতে হবে। এটার দিকে আপনারা একটু যত্নবান হবেন। তৃতীয় বিষয় হচ্ছে যে অনেক কথা প্রধান নির্বাচন কমিশনার মহোদয় এবং মাননীয় নির্বাচন কমিশনার মহোদয় অনেক কথা বলে ফেলেছেন। আপনারাও অনেক কথা বলবেন, যা পরবর্তী কেউ যদি সে কথা বলতে চায় প্রয়োজন হবে না, এক কথা 2 বার যেটা বলছেন যে সেটা না করার জন্য। এখন কোনো ভূমিকা ছাড়া, ভূমিকা তো অনেক সময় চলে যায়, আর সম্বোধন ছাড়াই আপনারা আপনাদের মূল বক্তব্যটা শুরু করবেন এবং নির্ধারিত সময় 2 মিনিটের মধ্যে আপনারা শুরু করবেন। জি কাইন্ডলি আগে হাত তুলেছেন উনি, একটু বলেন, শুরু করেন। অনেক অনেক ধন্যবাদ। মাননীয় প্রধান নির্বাচন কমিশনকে অভিনন্দন, তার ইনক্লুসিভ এবং ক্রেডিবল নির্বাচন অনুষ্ঠিত করার যে অভিপ্রায় ব্যক্ত করেছেন, আপনাকে অভিনন্দন জানাই। এবং আমরা যারা পর্যবেক্ষক সংস্থা আপনার সহযোগ হিসেবে কাজ করতে চাই, আমরা একই কমিটমেন্টে বিশ্বাস করি। তো আমরা এই আয়োজনের জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনাদের সাথে সামগ্রিকভাবে যারা আমরা আছি আমরা একইভাবে এটা বলতে চাই যে আমাদেরকে যেন মনে করা হয়, যেটা বলা হলো যে নির্বাচন কমিশনের সহযোগী সংস্থা হিসেবে তারা যেন মর্যাদাটা পায়, অ্যাকনলেজ করা হয়, এবং তাহলে আমাদের ক্রেডিবিলিটিটা বাড়বে এবং আমরা নিরপেক্ষভাবে কাজ করতে পারবো। এটা বলে আমি 2-1টা বিষয় আমি আপনাদের দৃষ্টিতে আনতে চাই। প্রথমত আমরা যে পার্টিকুলারলি পোস্টাল ব্যালটের একটা নতুন ইস্যু আসছে, তো এই পোস্টাল ব্যালট অবজারভেশন মানে ভোটিংটা অবজারভেশন কীভাবে করা হবে এটার ব্যাপারে ডিটেল আমাদের আরও পরিষ্কার করে আমাদের প্রশিক্ষণ বলেন যে কোনোভাবে জানানো দরকার।
আর একটা হলো যে যখন আমরা পর্যবেক্ষণের লিস্টটা দিব তখন ইনভেস্টিগেট করা হয়, ইনকোয়ারি করা হয় থ্রু আপনার এই যে সিকিউরিটি এজেন্সির মাধ্যমে। এখন সিকিউরিটি এজেন্সি সাধারণ কোনো পর্যবেক্ষককে যখন ফোন করে তখন সে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। তো এই জায়গাটাতে আমার অনুরোধ থাকবে যে আপনার প্রতি উপজেলায় অফিস আছে, আপনার লোক জলবল আছে, যদি ইলেকশন কমিশন থেকে ফোন করেছে আপনার নাম দিয়েছেন কিনা এটা চেক করতে পারে, ফোনে সকল তথ্য উপাত্ত নিতে পারে, কোনো আতঙ্কের কোনো বিষয় নয়। কিন্তু পুলিশ ডিজিএফআই এনএসআই তারা যদি যোগাযোগটা করে তাহলে আমাদের যে সাধারণ যারা অবজারভার তারা আতঙ্কিত, বিষয়টা একটু ভেবে দেখবেন। এবং আমরা অতীতেই দেখেছি এই জাতীয় তথ্য যারা দেয় তারাও সঠিকভাবে এটা মূল্যায়ন করা হয় না, সঠিক তথ্যও দেয় না। তো আমরা বিশ্বাস করি ইলেকশন কমিশন আমাদের নোডাল এজেন্সি, তারা এই সঠিক তথ্যটা দিবে। আর একটা হলো যে টাইমলি যে অ্যাক্রিডিটেশনটা কার্ডটা আমরা ইতিপূর্বে পাই নাই, আপনি উদ্যোগ নিয়েছেন যাতে এবারে আমরা যথাযথ টাইমে পাই। তো এটা আমার অনুরোধ থাকবে যাতে অতীতে 5,000 লিস্ট দিয়েছি, 2,000 দিয়েছে, 3,000 পাই নাই, কারণ তথ্য যোগাযোগ এসবগুলো সংগঠিত হয়ে ওঠে নাই। এই জন্য আগে থেকে যাতে আপনার অফিসের নির্দেশনা থাকে যে অবজারভার দেওয়া মাত্র তোমরা তদন্ত করে ছেড়ে দিয়ে দিবা, এবং টাইমলি যেন এটা হয় অনুগ্রহ করে। আর একটা হলো যে ভোটার এডুকেশন আমাদের এই যে মানে প্রায় 12 কোটি, প্রায় 13 কোটির মতো ভোটার আমাদের দেশে, এতগুলো মানুষকে এর মধ্যে যদি ইনক্লুসিভ নির্বাচন করতে চাই, সেই ভোটার এডুকেশনের যে আমি রিসোর্স বর্তমানে বাংলাদেশে দেখছি বৈদেশিক অনুদান নির্ভর খুবই কম রিসোর্স আছে। এই জায়গায় ইলেকশন কমিশন কিভাবে আমাদের যারা অবজারভার আছে তাদেরকে কাজে লাগাইতে পারে এটা ডিপলি আপনি ভাবতে পারেন। এবং একই সাথে রেফারেন্ডাম, একই সাথে দুইটা বিষয়, নতুন একটা বিষয়। এবং এবারে রেফারেন্ডামটা আগের মতো নয়, মানে আগে যেমন হ্যাঁ না হয়তো এখন 4টে পয়েন্ট দেওয়া হবে, আমি অশিক্ষিত মানুষ, এটা আমাকে কে বোঝাবে, কে শেখাবে, এটা তো আগেই শেখাইতে হবে। তো সেই জন্য রেফারেন্ডামের জন্য আরও ভোটার এডুকেশনটাতে ব্যাপক উদ্যোগ কমিশনের নেওয়া দরকার। তো সেই জায়গাটা থেকে আমি অনুরোধ করবো যে যাতে শুধু আপনার, আমি দেখেছি অতীতে আমরা দীর্ঘদিন কাজ করে আসছি, ইলেকশন ওয়ার্কিং গ্রুপের নাম শুনে থাকবেন এখানে, এবং একসাথে আমরা কাজ করেছি দীর্ঘদিন যাবৎ। দেখা গেছে যে আপনার টেলিভিশনে কয়েকটা ইবিসি তৈরি করে দিয়ে দায়িত্ব শেষ, তো ওইটা দিয়ে তো আর সব হচ্ছে না। আর সরকারি এজেন্সির মাধ্যমে ভোটার এডুকেশন কিংবা যে অ্যাওয়ারনেসের কথা বলি আমরা, এটা অতটা কার্যকর হয় না। এক্সাম্পল দিচ্ছি, যে ভোটার এডুকেশন করবো উঠান বৈঠকের মাধ্যমে, উঠান বৈঠক করি এনজিওর আমরা গ্রামের বাড়িতে উঠানে, আর সরকারি লোক উঠান বৈঠক করে অনেক বড় সেমিনারের মতো 200 লোক নিয়ে সরকারি কর্মকর্তা উঠান বৈঠক করছে। একটা মিনিট আমি সময় নিয়ে শেষ করব। তো বিষয়টা একটু ভাবা দরকার যে আপনার এজেন্সি যারা আছে তাদেরকে কিভাবে কাজে লাগে আমরা ভালো করে ভোটার এডুকেশন দিতে পারি। আর একটা হলো যে ইমপার্শিয়ালিটি এবং যেটা নিউট্রাল যে মানে ইয়ের কথা, অবজারভারের কথা বলছেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করি এবং আমাদের কিন্তু জবাবদিহিতা প্রথম হলো ওই যে এমপি পদের প্রার্থী তারাই আমাদেরকে বলে আপনি কি অবজারভার দিচ্ছেন, আপনার কাছে অভিযোগ আসার আগেই স্যার আমাদেরকে তারাই কন্ডেম করে। সুতরাং আমরা খুবই অ্যাওয়্যার থাকি বিষয়টা নিয়ে, এবং আরও আমরা সামনের দিকে এই বিষয়গুলো ভেবে আমরা এটা করার চেষ্টা করব। আর একটা হচ্ছে ফেয়ার রিপোর্ট। আমরা যে রিপোর্টগুলো দিই স্যার, রিপোর্টগুলো সম্পর্কে কখনো কোনো ফিডব্যাক আসে নাই। আপনারা কখনো ডেকে বলেন অবজারভারকে আপনাদের রিপোর্ট একটাও হয় নাই, কখনো বললেন না স্যার ওভার দ্য পিরিয়ড। তো তাহলে এই একটা মেকানিজম আপনার থাকতে হবে যে যেহেতু 5 বছরের জন্য অবজারভার নিয়োগ করলেন, তাহলে রিপোর্টটা পাওয়ার পরে একটা মিটিং করে বলবেন যে আপনাদের রিপোর্টে এগুলো হয় নাই, এগুলো কারেকশন করবেন, সামনের দিকে ফেয়ার রিপোর্ট, ভালো রিপোর্ট দেবেন। দ্যাট কুড ওয়ার্ক, আমাদের জন্য একটা গাইডেন্স হবে। বক্তব্য বেশি থাকলে লিখিত আকারে দেওয়ার সুযোগ আছে। আমার শেষ। আরেকটা হলো যে অমোচনীয় কালি যেটা সরবরাহ করা হয়, এই কালি যেটা আমরা এই যে মার্কার পেন দেই, ওটা ব্যবহারের আগেই শুকায় যায়। আমি নিজে অবজার্ভ করেছি, পয়সা নষ্ট হচ্ছে। এই বিষয়টা ইতিপূর্বে যে কালি, অরিজিনাল যে কালি দোয়াত কলমে ব্যবহার করতাম সেটা কার্যকর ছিল। আমরা আধুনিক পন্থা ব্যবহার করতে যেটা কার্যকর হচ্ছে না, কারণ শুকাই যায়। এটা উল্টা দিকে রাখে, এই দিকে করে পিছন দিকে না রাখলে শুকাই যায়। এই বিষয়টা এই প্রপার ট্রেনিংটা দেওয়া যায়নি, বিষয়টা ভাবার জন্য অনুরোধ করলাম। আর একটা হলো যে আমাদের যে আপনার যে অবজারভার, আমরা আফিদ থেকে আমাদের যে অ্যালায়েন্সটা সেখান থেকে মাত্র 2,500
অবজারভার সারা দেশব্যাপী আমরা রিক্রুট করব। আপনি এটা জানেন, আমরা যারা অবজার্ভ করতে চাচ্ছি, আমরা যদি পয়সা না পাই আমাদের অবজারভেশন মিশন সফল হবে না, বিকজ আমি ভালো লোক ডিপ্লয় করতে পারবো না যে পরিমাণ দরকার, এবং আমি প্রশিক্ষণ দিতে পারবো না, লজিস্টিক্স দিতে পারবো না, কারণ আমার কাছে অর্থ নাই। আমরা উইথ এ ভিউ আপনার কাছে এই রেজিস্ট্রেশন নিয়েছে অনেকে, যে হয়তো বা ইলেকশন কমিশন একটা সুযোগ ব্যবস্থা করবে। ফর এক্সাম্পল পারছি না, একটা সেকেন্ড দেখ, ফর এক্সাম্পল ট্রেনিং আমাদেরকে দায়িত্ব দিলেন, এই ট্রেনিং শেষ করছি আমি। ট্রেনিংটাতে আমরা আয়োজন করব, এই ট্রেনিং এর ফেসিলিটেটর হিসেবে আর যদি মিনিমাম কোনো খরচ বহন করা যায় সেটা আপনারা দেখবেন। আপনার সরকারি কর্মকর্তা যাদেরকে ডিপ্লয় করা হয় প্রত্যেকে তো এডিশনাল অনারিয়াম দেওয়া হয়, আর অবজারভারকে যদি আপনি 500 টাকা একদিন ব্যয় করেন নিরপেক্ষ রিপোর্ট পাবেন, সেটা করলে তো আমার কোনো স্টেট ফান্ডিং এ কোনো অসুবিধা নেই, আমাদের অর্থ উপদেষ্টা আছে, পয়সা দিবে, স্যারের প্রস্তাব দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সরি আপনি বলেছেন, আপনি বলেন, সবাইকে দেবো, যারা যারা কথা বলতে চেয়েছেন সংবিধান দিব। আসসালামু আলাইকুম। মাননীয় নির্বাচন কমিশনার মহোদয়ের অত্যন্ত মূল্যবান বক্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা মানব অধিকার বিষয় নিয়ে কাজ করি, মানুষের অধিকারই মানব অধিকার। বিগত 15 বছরের অভিজ্ঞতার আলোকে আমি বলছি, আমি অ্যাটাবের প্রতিনিধি, ফিমার প্রতিনিধি, ফ্রিল্যান্স জার্নালিস্ট, মুভমেন্ট ফর সোশ্যাল জাস্টিসের প্রতিনিধি হিসেবে নির্বাচন পর্যবেক্ষণ করছি। আমার অভিজ্ঞতার আলোকে দু একটা কথা বলবো, সেটা হলো বিগত 15 বছরে নির্বাচনের আগে 2-3 মাস আগে জেলা প্রশাসনের কার্যালয়ে মত বিনিময় সভায় হয় স্যার, নির্বাচন বিষয়ে মত বিনিময় সভা হয়, কিন্তু সেখানে আমাদের থাকার কোনো সুযোগ নাই। প্লিজ নোট ডাউন মাই পয়েন্টস ইন দ্য মিনিট প্লিজ, মাননীয় জেনারেল মহোদয়। কাজেই জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা সভা তথা নির্বাচন বিষয়ে মত বিনিময় সভায় আগামী 2 মাসের জন্য যেন আমাদের উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়, এটা আমার 1 নম্বর রিকমেন্ডেশন। আর পর্যবেক্ষণ কার্ড পাওয়ার ব্যাপারে একটা কথা বলবো, আমরা এই আগের বছরই আমাদের পর্যবেক্ষণের কার্ড জেলা প্রশাসক অফিসে দিয়েছে, আগের দিন রাত 9টার সময় কার্ড দিছে স্যার, আগের দিন রাত 9টায় আমাদের সারাদিন বারান্দায় বসায় রাখে ডিসি সব, রাত 9টার সময় কার্ড দিচ্ছে, ভেরি স্যাড। এটা আমরা আশা করতে পারি না, কিন্তু সাংবাদিকদের 3 দিন আগে কার্ড দিয়ে দেয়। এবার আমরা 3 দিন আগে আমরা কার্ড চাই তার পর্যবেক্ষণ, আমরা তো কার্ডগুলা গ্রাসরুট লেভেলে পাঠাবো কর্মীদের ফলো, যদিও আমরা কর্মীদের ওরিয়েন্টেশন কাজ শুরু করে দিচ্ছি। মাননীয় নির্বাচন কমিশনার মহোদয়, আপনি খুব সাহসের সাথে ঘোষণা দিচ্ছেন আগামী নির্বাচন আপনার ইতিহাস সৃষ্টি করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন আগামী নির্বাচন দেশ রক্ষা নির্বাচন, আমরা শুনি না, খুব খুশি। আশা করি আপনারা এটা পরিচালনা করতে ব্যর্থ হবেন না, আমরা আপনাদের সাথে আছি। ধন্যবাদ। দিব জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর গোলাম রহমান ভূঁইয়া, চেয়ারম্যান মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা মহসুস। আমি অ্যাড্রেসিং না করেই সংক্ষেপে বলছি। আসলে এই যে নির্বাচন পর্যবেক্ষণের আজকের প্রোগ্রামে আমাদেরকে দাওয়াত দিয়েছেন, ধন্যবাদ জানিয়ে আমার কথা শুরু করছি। প্রধান নির্বাচন কমিশন অত্যন্ত চমৎকার একটা কথা বলেছেন যে আমাদের চোখ দিয়ে দেখতে চান, চমৎকার কথা। এখন আমাদের চোখ দিয়ে দেখতে হলে এই যে নির্বাচন পর্যবেক্ষণ, এটা শুধু এই পৃথিবীতে এখন কিন্তু ইভেন্ট ভিত্তিক কার্যক্রম না, এটা একটা আন্তর্জাতিক গণতান্ত্রিক মানদণ্ড। এখন পর্যবেক্ষণের মূল কাজ হচ্ছে 3টা। একটা হচ্ছে স্বচ্ছতা মূল্যায়ন, আচরণবিধি পরীক্ষা, আর একটা হচ্ছে জবাবদিহিতার উপর সুপারিশ প্রদান। আমরা যে কাজটা করি পর্যবেক্ষকরা, আমরা দীর্ঘদিন থেকে পর্যবেক্ষণের কাজ করে এসেছি। আমরা যে জিনিসটা দেখি সেটা হলো আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে, যে বিদ্বেষমূলক বক্তব্য, সহিংসতা, প্রশাসনিক চাপ, কারচুপি, ভোট কেন্দ্র দখল, ভোটার হয়রানি, মিডিয়া পক্ষপাত, আচরণবিধি লঙ্ঘন, এই বিষয়গুলো আমরা দেখে থাকি। এখন এই যে নির্বাচন কমিশন অতীতে আমরা দেখেছি যে নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নাই। এই ট্রাস্ট ইন ইলেকশন সিস্টেম, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদেরকে এই নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা, ট্রাস্ট ইন ইলেকশন সিস্টেম, এটা অর্জন করতে হবে। আর এই নির্বাচন কমিশনে সব অংশীজনের আস্থা অর্জনে অংশগ্রহণ নিশ্চিত করা, এটা খুবই জরুরি। আর অনেকে বলে নির্বাচন কমিশনের বুথ আছে, এই বুথটা দূর করতে হবে, নির্বাচন কমিশনের বুথকে দূর করতে হবে, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে এই যে রাজনৈতিক যে স্থিতিশীলতা, ঐক্যমত্য, এটা সৃষ্টি করতে হলে কয়েকটা বিষয়। একটা আমি বলবো যে নির্বাচন কমিশনকে
মেরুকরণের ঊর্ধ্বে উঠে একটি জাতীয় ঐক্যমত্যের প্ল্যাটফর্ম হিসাবে কাজ করতে হবে। কারণ আমরা দেখছি যে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে ঘোষণা দেওয়া হয়েছে, তাহলে এটা কিন্তু নির্বাচনী আচরণবিধিতে উল্লেখ নাই এটার। এখন পোস্টালে ব্যালটে প্রবাসীরা কীভাবে ভোট দিবেন সে বিষয়ে কিন্তু স্পষ্ট করা দরকার, যারা বিদেশিরা কীভাবে ভোট দিবেন। এরপরে প্রবাসীদের ক্ষেত্রে এনআইডি কার্ড দিয়ে ভোট দিবেন তারা, নাকি পাসপোর্টের মাধ্যমে ভোট দিবেন সেটাও কিন্তু স্পষ্ট বলা না এটা। আচ্ছা, এরপরে গণভোটটা কী প্রক্রিয়া হবে এটা কিন্তু আরও স্পষ্ট করা প্রয়োজন। এটা হলো আগে যারা বলেছেন তারা বলেছেন, আমরা বলেছি, আমরা পর্যবেক্ষক হিসাবে আমাদের দায়বদ্ধতা থেকে, আমাদের ভূমিকা থেকে আমরা বলছি। এরপরে যেটা সেটা হলো যে এই যে আমরা দেখি যে অনেক মিস ইনফরমেশন আসে, মিস ইনফরমেশন এবং ফেক নিউজ আসে, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং নির্বাচন কমিশন এই ভূমিকাটা রাখতে হবে যে মিস ইনফরমেশন অনেক সময় আসে, ফেক নিউজ আসে বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়ায়, তাই এটা মানুষ কিন্তু প্রভাবিত হয়। এরপরে প্রার্থী আর দল যারা আছে তাদের মধ্যে প্রচারণা চালানোর জন্য রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক করে, কারণ বিভিন্ন প্রার্থীরা যে নির্বাচন তাদের প্রচার প্রচারণা করে এটা কিন্তু রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক করা খুবই প্রয়োজন। এরপরে আমরা দেখি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা, সেটা ফার্স্ট হওয়া, কে ফার্স্ট হবে, এই চিন্তাটা দূর করতে পারলে নির্বাচনটা স্বচ্ছ হবে। এরপরে আরেকটা বিষয় সেটা হলো এই যে গণভোট হবে, গণভোট এবং জাতীয় নির্বাচন আলাদা বুথ থাকবে এবং গণনা পদ্ধতিটা কি হবে। নির্বাচনের যারা ভোট দিবেন জাতীয় নির্বাচন আর একটা হলো গণভোট, যদি একই দিনে হয় তাহলে তাদের ভোটটা এবং গণনাটা কী পদ্ধতিতে হবে এটা কিন্তু ক্লিয়ার করা দরকার জনগণের সামনে, তাহলে মানুষ বুঝতে পারবে না। এরপরে ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি যে মোবাইল ব্যাংকিং আছে তাদের লেনদেনের বিষয়ে নির্বাচন কমিশনে জমা দেওয়া এটা প্রয়োজন, কারণ মোবাইল ব্যাংকিং অনেকে করেন, এটা একটা বিষয়। সেটা হলো আরেকটা বিষয় হলো এই যে পেশি শক্তির মোকাবেলা অবৈধ অস্ত্র, এই বিষয়গুলা খুবই জরুরি দরকার। আর আমরা আমাদের একটা পরামর্শ হলো আমাদের সংস্থা থেকে যে ভোটের আগে 10 দিন এবং ভোটের পরে 10 দিন সেনাবাহিনী যাতে থাকে, সেনা আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সেনাবাহিনীর লোকজন থাকে, এটা করা দরকার। এরপরে যে জিনিসটা আমরা বলবো যে আমার এক ভাই বলেছেন যে আমরা গতবার নির্বাচন পর্যবেক্ষণ করতে গিয়ে আমরা যেটা দেখেছি সেটা হলো যে ভোটের আগের দিন রাতের 2টা-2:30টাও আমরা কিন্তু কার্ড পাইনি, আমরা এক অসহায়ের মতো ছিলাম। হ্যাঁ, পাইনি। এবার আমরা সেই জিনিসটা যাতে আর সমস্যা না হয় সেই বিষয়গুলো উত্তরণ ঘটিয়ে যাতে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া যায়, সেই জন্য আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব। এবং আমরা মনে করি যে এবারের যে নির্বাচন কমিশন অন্যান্য বিগত দিনের যত নির্বাচন কমিশন এসেছে সব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভালো নির্বাচন কমিশন আমরা মনে করি, সেই আশাবাদ ব্যক্ত করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জি ম্যাডাম। জি, আমি অ্যাডভোকেট রোকসানা খন্দকার খান ফাউন্ডেশন থেকে। একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা অবজার্ভ করেছি বিভিন্ন সময়, ভোটার লিস্টটা, ভোটিং সেন্টারে যদি ভোটার লিস্টটা টানিয়ে দেওয়া থাকে তাহলে ভোটাররা ঠিকমতো তাদের নাম্বারটা জানতে পারে। অনেক সময় ভোটারদের তাদের নাম্বারটা জানার ব্যবস্থাটা খুবই থাকে, অসুবিধা থাকে, কারণ ক্যান্ডিডেটরা বাসায় যে নাম্বার দেয় কিন্তু অনেক সময় এটা নিয়ে যাওয়া যায় না সেন্টারে। তো সেজন্য ভোটার লিস্টটা যদি একটু টানানো থাকে সেটা একটু ইম্পর্টেন্ট। আর এটা হলো ডিসেবল পার্সন, যে তাদের জন্য জায়গা একটু ব্যবস্থা করা হয়, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যারা শারীরিক প্রতিবন্ধী তারা ঠিকমতো ওই কেন্দ্রে যে ভোট দিতে পারছে না, সেই জায়গাটা আমরা আশা করি যে একটু অবজারভার, যেহেতু আমরা বিভিন্ন সময় করতে যে এটা দেখেছি, অবজারভারদের সিকিউরিটিটা কিন্তু একটু এনশিওর করা প্রয়োজন। কারণ অবজারভাররা যখন অনেক সময় ক্যান্ডিডেটরা, আমরা চাই একটা সুষ্ঠু অবাধ নির্বাচনে সবার একটা ভূমিকা থাকবে, কিন্তু অনেক সময় তো আমরা আমাদের যেটা মাননীয় প্রধান নির্বাচন কর্মকর্তা বলেছেন, এটা আমাদের প্রেক্ষিতে আমাদের যারা ক্যান্ডিডেট থাকেন সবসময় তো তারা ওই যারা অবজার্ভ করে এদিকে ঠিক মতো আসলে তাদেরকে প্রতিপক্ষ মনে করে অনেক সময়, সেই জন্য তাদের সিকিউরিটিটা গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় যেটা আমরা মনে করি যে আমরা সবসময় বলি এদেশে নারী ভোটার্স টার্ন আউট অনেক হাই, কিন্তু আমাদের কাছে কোনো স্ট্যাটিস্টিক্স নাই, কিন্তু উইমেন ভোটার্স আলাদা বুথই থাকে। তো আমরা একটু অনুরোধ করবো, এটা আগেও অনুরোধ করেছি যে যদি ভোটার কাউন্টে নারীদের আলাদা সংখ্যাটা জানানো যায় তাহলে আমরা একটু নারীরা কত পার্সেন্ট ভোট দিয়েছে এটা জানা যাবে। আর অবজারভার কার্ডের কথা যেটা বলা হয়েছে সেটার সাথে আমি শুধু অ্যাড করব যে অনেক ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি যে আমরা
আমরা যখন অবজারভারদের এই সেন্টারগুলি দিয়েছি, কিন্তু পরবর্তীতে সেন্টার পরিবর্তন করে দেওয়া হয়েছে, তখন একটা বিশেষ সমস্যা তৈরি হয়েছে। সেই জিনিসগুলি আগের থেকে যদি আমাদেরকে জানানো যায় তাহলে ভালো। আর ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশন যাতে শক্তিশালী হয় এবং আমরা যারা অবজারভার বা ক্যান্ডিডেট তারাও যেন তাদের কাছে আস্থা রাখতে পারি, সেরকম আমরা চাইবো যে নির্বাচন কমিশন তাদের শক্তিশালী নির্বাচন অফিসগুলি থাকে। আর সব শেষে যেটা বলবো যে আমরা যারা নির্বাচন পর্যবেক্ষণ করছি, আমাদের যে ভূমিকা, যারা ক্যান্ডিডেট তাদের আচরণবিধি যে অনেক সময় তারা মানে না, তখন আমরা কিভাবে সেটা অবজার্ভ করছি, কিন্তু এটাকে আমাদের জানানোর পদ্ধতিটা কি নির্বাচন কমিশনে সেটাও, কারণ যে নির্বাচন বিধিমালা কিন্তু কোনো ক্যান্ডিডেটে মানা হয় না, টাকা পয়সা, অর্থ, প্রচার এগুলির ক্ষেত্রে। তো সেখানে আমরা একটু চাই যে এখানে স্পেসিফিক আমাদের জন্য বলা থাকে যে কিভাবে সেই নির্বাচন বিধিমালাগুলি নির্বাচন কমিশনও মানবে, সেই জিনিসগুলি আমরা একটু জানতে চাই। সবাইকে ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতার কারণে হয়তো আমরা সকলকে বক্তব্য দেওয়ার সুযোগ পাবো না, আপনাদের লিখিত দেওয়ার সুযোগ আছে, আপনারা লিখিত দিতে পারবেন। আমি একে একে যাদেরকে বলেছি আমি সময় দিব নির্ধারিত সময়ের ভিতর, কাইন্ডলি আপনি। আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন আমিন, চিফ কোঅর্ডিনেটর ফাতে, সাধারণ সম্পাদক ইলেকশন অবজারভেশন সোসাইটি। আমাদের কিছু সুপারিশ হলো অবজারভারদের জন্য মাঠ পর্যায়ে চলাফেরা, তথ্য সংগ্রহ, সাক্ষাৎকারের রিপোর্টিং এর ক্ষেত্রে বাধাহীন পরিবেশ নিশ্চিত করা, হুমকি বা হয়রানির ক্ষেত্রে দ্রুত প্রতিকার নিশ্চিত করার জন্য স্পেশাল রেসপন্স মেকানিজম চালু করা, সাইবার নিরাপত্তার সক্ষমতা, পর্যবেক্ষক, সাংবাদিক, ডিজিটাল অ্যাক্টিভিস্ট ও নির্বাচন সম্পৃক্তদের জন্য বাধ্যতামূলক সাইবার প্রশিক্ষণ চালু করা, তথ্য সংগ্রহ, ডেটা সুরক্ষা, গবেষণা, প্রমাণ ভিত্তিক স্টোরেজ, প্রযুক্তিগত সহায়তা প্রদান করা। যেহেতু আমাদের প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার বাইরে বর্তমান তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়া নির্ভরশীল, সেক্ষেত্রে ভুয়া তথ্য, বিভ্রান্তিমূলক প্রতিরোধ, জাতীয় চেকিং টাস্কফোর্স গঠন করা, রিয়েল টাইম পর্যবেক্ষণ রিপোর্টিংয়ের ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে হবে, ডিজিটাল ইলেকট্রনিক মনিটরিং বেসবোর্ড চালু করতে হবে, সহিংসতা, অনিয়ম, প্রচারণা, অস্বাভাবিক শনাক্তকরণের ডেটা ভিত্তিক পূর্বাভাস ব্যবস্থা ব্যবহার করা, রাজনৈতিক অংশগ্রহণের কাঠামোগত সংস্কার, সকল রাজনৈতিক দলের সমান মতামত উপস্থাপন, প্রচারণার সুযোগ এবং মিডিয়া অ্যাক্সেস নিশ্চিত করা, নারী ও যুব সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা, নির্বাচন পরবর্তী মূল্যায়ন, স্বাধীন রিপোর্ট প্রকাশ এবং জবাবদিহিতার ব্যবস্থা চালু করা, টলমুক্ত নীতি নির্ভর ডিজিটাল প্রচারণার ব্যবস্থা, ঘৃণামূলক ভাষা, মিথ্যা তথ্য, বট নেটওয়ার্ক এবং রাজনৈতিক হয়রানি প্রতিরোধ একক নীতি প্রণয়ন করা, রাজনৈতিক দলগুলোকে নীতিভিত্তিক ডিজিটাল আচরণবিধি অনুসরণ বাধ্য করা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বয় বৃদ্ধি করে কন্টেন্ট মনিটরিং নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করা, অভিন্ন স্বচ্ছ জাতীয় পর্যবেক্ষণ কাঠামো প্রতিষ্ঠা, জাতীয় মানদণ্ড ভিত্তিক পর্যবেক্ষণ নীতি, ন্যাশনাল অবজার্ভ প্রটোকল চালু করা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় উন্নয়ন সংস্থা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সমন্বয়ে ন্যাশনাল কনসার্ট ইলেকশন জাস্টিস তৈরি করা, পর্যবেক্ষকদের আইনি সুরক্ষা, সাইবার নিরাপত্তা, তথ্য যাচাই মনিটরিং, রাজনৈতিক অংশগ্রহণ, টলমুক্ত প্রচারণা, একভূতি পর্যবেক্ষণ কাঠামো, বিশ্বাসযোগ্য ও নিরাপদ মাঠ পর্যায়ে নিশ্চিত করা, ডিজিটাল প্রচারণার স্বচ্ছতা আনবে, বিভ্রান্ত অপপ্রচার প্রতিরোধ করবে, সমান সুযোগ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করবে, সহনশীল ও নীতিবান নির্বাচন সংস্থা সাংস্কৃতিক গড়ে উঠবে, মানসম্মত, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্মান। আপনার বক্তব্য একটু দীর্ঘ হলে লিখিত জমা দিতে পারবেন। নির্বাচন নিশ্চিত করা, আমি শেষ করে দিচ্ছি। আমরা জানি এবার নির্বাচন 2026 সালের নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ পর্যবেক্ষণ করবো আমরা সবাই মিলে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি দিব আমি আর 5 জনকে সময় দিতে পারবো, আমার হাতে আছে 4 জন এবং অতিরিক্ত আরেকজনকে দিতে পারবো। জি আমি হ্যাঁ বলছি এ পর্যায়ে দিচ্ছি এ পর্যায়ে আমি অনুরোধ করছি সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য কমান্ডার এমডি সিদ্দিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা আযিমিস সুলতানিকা। আমি শুধু আজকে আসছি, আমার নির্বাহী পরিচালকই নরমালি আসতেন, আমি সিএসপি এর পিএস এর মেম্বার হিসাবে আমি স্যারের সাথে লাস্ট করছি। স্যার একটা ইলেকশন কন্ডাক্ট করছে, এরপর আমরা দোয়া করছিলাম স্যার আপনি বৃহত্তর কলবারে ইলেকশন, পরের সপ্তাহে স্যার এখানে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। জুলাই বিপ্লবের পরে এখানে আপনারা যে কমিশন আপনারা দেখতেছেন ইতিহাসের, আমার দৃষ্টিতে আমার মনে হয় আমার এই 54 বছরের বয়সে সবচেয়ে ভালো কমিশন আমার দৃষ্টিতে। এর আগেও মাহবুব সাহেবটা অনেক ছিলেন, কিন্তু তারা কাজ করতে পারে নাই, বাধা ছিল। কিন্তু স্যার আপনাদের সামনে এখন আপনারা স্রোতের অনুকূলে
19 কোটি মানুষ দেশ বিদেশে আপনাদের দিকে শুধু তাকাই আছে। এবং আমি বিশ্বাস করি আপনারা যে অ্যাক্টিভিটি শুরু করছেন এত সুন্দর, যেভাবে এখন অ্যান্টিসিপেট করতে হবে কোথায় কোথায় কি সমস্যা হইতে পারে, সেগুলোকে কাউন্টার কিভাবে দেওয়া যায় এগুলো। এবং আপনারা ইতিহাসে স্বর্ণাক্ষরে আপনাদের নাম লেখা থাকবে। আমি দুইজনকে চিনি, আমার প্রধান নির্বাচন কমিশনারকে চিনি, আর আমার কলিগকে চিনি যে সশস্ত্র বাহিনীর। হি ইজ ওয়ান অফ দ্য আউটস্ট্যান্ডিং হিরো, সোর্ট পাওয়া সশস্ত্র বাহিনীতে। এই ধরনের অফিসার কমিশনে কখন আসে নাই। তো যারা এখানে আসছেন, স্যারের হ্যান্ডকে যারা শক্তিশালী করছেন, আপনারা পারবেন ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি। এবং আমাদের এই দেশের আসন্ন ইলেকশনটা সারা দুনিয়ার বুকে একটা মাইল ফলক হিসেবে থাকবে। তারা এখানে আসবে যে এই ইলেকশনটা কিভাবে কন্ডাক্ট করছে এটা দেখার জন্য। আপনাদের নিয়তকে বিশুদ্ধ করে নেন, আল্লাহর উপর ভরসা রাখেন, এই জাতি আপনাদের পাশে আছে। যারা ভোট কেন্দ্র দখল করে এই ধরনের বানরামি এই দেশে চলবে না, এগুলো ইনশাল্লাহ এই দেশের মানুষ প্রতিহত করবে। শুধু আপনারা সিস্টেম ডেভেলপ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই পাশ থেকে আরেকজনকে দেওয়ার পর আমি ওই পাশে যাবো। তো আমি এই পাশে একজনকে বলার পরে কাইন্ডলি বলেন, কাইন্ড পরে। আসসালামু আলাইকুম, আমি বশির আহমেদ হাওলাদার, নির্বাহী পরিচালক সংগঠন সমাজ কল্যাণ সংস্থা। আজকের আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ। আমি কয়েকটা স্পেসিফিক পর্যবেক্ষণ ইস্যুতে কয়েকটা সুপারিশ দিব। প্রথমত সুপারিশ যে আমাদের যারা ইতিমধ্যে বলা হয়েছে, আমাদের 81টি সংস্থা নিবন্ধন পেয়েছে, এর মধ্যে 10 জন করে যদি আমরা কেন্দ্রপতির পর্যবেক্ষক নিয়োগ করি তাই বিশাল সংখ্যক ভোটার থাকবেন না ওনারা। এই ভোটারদেরকে কিভাবে ভোটে আনা যায়, অর্থাৎ এদেরকে কি প্রসেসে আমরা ভোট কেন্দ্রে আনতে পারি বা ভোট দিতে পারি, কারণ সকালে আমরা পর্যবেক্ষণে বের হয়ে যাব, এরপর কি অবস্থা হবে। আর একটা বিষয় হলো যে আসন ভিত্তিক এবং কেন্দ্রীয় একটা মনিটরিং দরকার, অর্থাৎ ফার্স্ট ফাইন্ডিং গিভিংসের জন্য একটা ডেট দরকার। আমরা প্রতিবেদনগুলো কোথায় দিব এটা ক্লিয়ার থাকে না, যে আমি প্রতিবেদন কার কাছে দিব এটা স্পেসিফিক না। অর্থাৎ আমরা বলবো না, কিছু বলবো না, কিন্তু অনিয়মগুলোকে আমরা কার কাছে উপস্থাপন করবো এটা স্পেসিফিক করা দরকার। এরপরে আমাদের আর একটা বিষয় হলো যে আমরা মোবাইল বা ক্যামেরা ভিতরে নিতে পারবো কি পারবো না, এই বিষয়ে নির্দেশনা প্রয়োজন। আর একটা বিষয় হলো যে প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে দেখা যাচ্ছে যে ওখানে আমরা যদি পর্যবেক্ষণ টিম যাই 5 জনের, সেক্ষেত্রে প্রাইভেট কার নিতে পারি, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে গাড়ি নেওয়া সম্ভব না। সেক্ষেত্রে বিশেষ করে চরাঞ্চলে মোটরসাইকেলের অনুমোদন দেওয়া যায় কিনা। আর একটা বিষয় হলো যে আমাদের ভোটার উপস্থিতি বৃদ্ধি, এইটার জন্য আমি যে আমার প্রস্তাবনা যে, কারণ হলো ভোটবিহীন 17 বছর ভোট বিমুখ ভোটার আছেন, নির্বাচনের বাইরে থাকা অনেক দল থাকবেন। এর মধ্যে আমরা মনে করি যে ভোট দিতে আসলে অনীহা আছে অনেকের, রাজনৈতিক সহিংসতার ভয় আছে, প্রার্থীদের প্রতি আস্থা কমে যাওয়ার, বিশেষ করে তরুণদের মধ্যে আছে যে রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থার সংকট। নির্বাচনের বাইরে যে দলগুলো আছে তারা একটা আতঙ্ক সৃষ্টি করতে পারে। তো এই বিষয়ে আমার পরামর্শ হলো যে 21টি সংস্থার সমন্বয়ে এখন থেকে ভোটারকে আনতে বাস্তবসম্মত, আধুনিক এবং কার্যকর কৌশল গ্রহণ করা। আমরা 81টি সংস্থা মিলে এটা অবশ্যই কাজটা করতে পারি এখন থেকে। পরিশেষে সংহতি সমাজ কল্যাণ সংস্থা বিশ্বাস করে পদক্ষেপগুলো বাস্তবায়ন করা গেলে আমরা নিরপেক্ষ, স্বচ্ছ এবং নিরাপদ গ্রহণযোগ্য একটা নির্বাচন পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আপনাকে ধন্যবাদ। আমি এই পর্যায়ে আমি ওই পাশে যাব, দুইজনকে পাশে দিয়েছি, দুইজনকে আপনি কাইন্ডলি অনেকক্ষণ অপেক্ষা করছেন। থ্যাংক ইউ। আমি আলী আমজাদ খান, চেয়ারম্যান সেবা ফাউন্ডেশন। আমি যেহেতু নির্বাচন কমিশনে আমাদের সরাসরি মতামত দেওয়ার সুযোগ আছে লিখিতভাবে, ওদিকে গেলাম না। আমি শুধু আমরা যারা 81 জন নিবন্ধন পেয়েছি তাদেরকে উদ্দেশ্য করে, আমাদের সহকর্মীকে উদ্দেশ্য করে একটি কথা বলবো। আমি নির্ধারিত সময়ের মধ্যেই কথা শেষ করব। সেটা হচ্ছে, আমি আমার জীবনের অভিজ্ঞতা দেখেছি অনেক সময় আমরা দায়িত্ব পালন করতে গিয়ে ওই দায়িত্বটাকে ক্ষমতায় রূপান্তরিত করি। কর্মী নিয়োগ করার ক্ষেত্রে অতি উৎসাহী হয়ে, বিশেষ করে আমরা যারা পর্যবেক্ষক নিয়োগ করব, এটা খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের কমিশনার মহোদয় বলেছেন। নীতিমালা তো আছেই, তারপরে সাইকোলজিক্যাল কিছু বিষয় থাকে নিয়োগের ক্ষেত্রে। এরা দেখা গেলো যে অনেক সময় যাদেরকে নিয়ে আমরা কাজ করবো তাদের সাথে সংঘর্ষ বাঁধিয়ে ফেলে। মানে অনেক সময় দেখা গেলো যে আনকল ফর অনেকগুলো প্রয়োজনহীন বিষয় আছে, যাতে করে ওই দায়িত্বটাকে দায়িত্বের মধ্যেই আমরা থাকি, যাতে এইটা অতিরিক্ত শোডাউন বা এই যে আধিপত্য বিস্তার করার যে প্রবণতা এটা পরিলক্ষিত না হয়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন। ধন্যবাদ আপনাকে। এই পাশ থেকে কে যেন বলেছিলেন, আমি বলি স্যার, আমি দুইটা অ্যাপিল করব। আমার মানে 1 মিনিটেরও কম সময়ে
স্যার 1 মিনিটের ভিতর আমি দুইটা অ্যাপিল করতে। ওকে ঠিক আছে, 1 মিনিট বলেন তাহলে। ওকে, ধন্যবাদ। একটা হলো আমাদের যে নীতিমালা তার 9-এর 2 এবং 3, এর আগেও নীতিমালা এটা ছিল, কিন্তু পরবর্তীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এইটা করা হয়েছিল উপজেলা পরিবর্তন করে। একই আসনে যদি 3টা উপজেলা থাকে তাহলে মানে যে উপজেলার ভোটার সেই উপজেলায় পর্যবেক্ষণ করতে পারবে না। যদি অন্য আসন থেকে যেতে হয় অনেক মানে এত রিমোট যেখানে যাওয়া, কারণ ভেহিকেল নাই, অবজারভারদের যাওয়াটা খুব কঠিন হবে। সেক্ষেত্রে আমি এটা অ্যাপিল করছি 1। আর 2 যে অ্যাপিলটা সেটা হলো আমরা নির্বাচন পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দেই, আপনারা প্রিজাইডিং অফিসারদের মানে প্রশিক্ষণ দেন। ওইখানে পর্যবেক্ষকের প্রতি প্রিজাইডিং অফিসারের আমরা 90% ক্ষেত্রেই সুদৃষ্টি পেয়েছি, কিন্তু 10%-এর ক্ষেত্রে তিনি অ্যালাউ করলেন না। আমার ওই সময় করার কিছু নেই। ওই টপিকটা যুক্ত করা যায় কিনা যে পর্যবেক্ষকের প্রতি প্রিজাইডিং অফিসারের যে আচরণটা কি হবে সেটা আপনারা নির্ধারণ করে দিলে সুবিধা হয়। তো এই 2টা অ্যাপিল। ধন্যবাদ স্যার। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ আপনি অপেক্ষা করছেন, আপনি বলবেন এবার। আমি বলি। না, আসসালামু আলাইকুম। আসলে অনেকক্ষণ ধরে হাতি ব্যথা হয়ে গেছে। আমি কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না, এটা তো আপনারা বুঝতেছেন বিষয়টা। ন্যাশনাল নেটওয়ার্ক ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি এনএনইডির পক্ষ থেকে আমাদের কিছু বিষয় আছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি নির্বাচন কমিশনকে, তারা আমাদেরকে ডেকেছেন, আমাদের মতামত নেওয়ার ব্যবস্থা করেছেন। আমরা আস্থা রাখছি আপনাদের উপরে যে বাংলাদেশ যে পথে যাচ্ছে একটা সুন্দর গণতন্ত্রের দিকে যাবে এবং আমরা এই বাংলাদেশটাকে সেভাবেই দেখতে চাই। তো নতুন আরপিওর যে পরিবর্তনগুলো আছে সেটা আসলে কার্যকর করা গেলে একটা কাজ হবে বাংলাদেশের জন্য, আমরা মনে করি যুগান্তকারী একটা কাজ হবে ইলেকশন সেক্টরে। আমরা একটা জিনিস ভালো করে বেশ বলতে চাই যে নির্বাচন আসলে আমরা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা খুব শুনি, কিন্তু এটা কেবলমাত্র ওই রাজনৈতিক দলের জন্য, যারা জনগণ ভোটার তাদের জন্য আসলে লেভেল প্লেয়িং ফিল্ড চিন্তা করা হয় না। এই জায়গায় একটু চিন্তা করার দরকার, এবং সেটার ক্ষেত্রে আমার মনে হয় আমাদের প্রতিবন্ধী ব্যক্তি, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আদিবাসী, শ্রমিক, বয়স্ক মানুষ, তাদেরকে কিভাবে আমরা তাদের ভোটটা এনশিওর করব, সেই জায়গায় নির্বাচন ভোট কেন্দ্রে কি ব্যবস্থাগুলো আপনারা রাখতে পারেন সেটা একটু দেখতে হবে আমাদের। তারপরে পোস্টাল ভোট একটা নতুন বিষয়, এটা বারবার আলোচনা হচ্ছে, কিন্তু এইটা নিয়ে আমার মনে হয় প্রচারণা আরও দরকার। এবং যারা অভিবাসী যারা আছে তারা কিভাবে ভোট দেবে, আমরা জানি যে আপনারা একটা নিবন্ধনের সময় দিয়েছিলেন, সময়টা খুব কম মনে হয় 23 তারিখের মধ্যেই শেষ হয়ে গেছে। এইটা আসলে আরও প্রচারণা দরকার, সময়টাও মনে হয় বাড়ানোর দরকার। এখন এই যে ডিজিটাল যুগের এআই দিয়ে তৈরি কন্টেন্ট, এটা মারাত্মক একটা অবস্থা দেখা দেবে এই সময়টাতে। মিস ইনফরমেশান, মিসলিডিং, ফ্যাক্ট যে সমস্ত হবে, সেজন্য ফ্যাক্ট চেকিংয়ের একটা প্ল্যাটফর্ম নির্বাচন কমিশন চালু করতে পারে কিনা, আইটি বিশেষজ্ঞদের দিয়ে জানা কুইক যেন তারা সেটা করতে পারে। আর আমরা এবার শুনেছি যে পুলিশদের বডি ক্যাম্প থাকবে, সেটা, এবং ডেফিনেটলি সেটা একটা ভালো যথার্থ ব্যবহার যেন হয়, এবং ঝুঁকিপূর্ণ যে সমস্ত কেন্দ্রগুলো আছে সেখানে যেন অন্তত সিসিটিভি ক্যামেরা আওতায় নেওয়া হয়। আর আরেকটা কথা আগে বলেছেন যে নির্বাচন পর্যবেক্ষণে যারা থাকবে আমাদের অবজারভাররা, তাদের নিরাপত্তার বিষয়টাও একটু খেয়াল রাখতে হবে সেটা। ধন্যবাদ সবাইকে। আমি আর বেশি কাউকে দিতে পারবো না, আমি বলি, আমি বলবো ওই পাশে আমার ম্যাডাম আছেন, ম্যাডামকে দিব, আর এই পাশ থেকে আরো 2জনকে দিব, আর আপনাকে দিব। আপনি কি প্রফেসর ডক্টর জসিমউদ্দিন? আপনাকে এর পরে দিব, কাইন্ডলি ম্যাডাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমার 2টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, সবার পক্ষ থেকে সম্ভবত প্রশ্নটা হবে, আমি কোন জেলায় কাজ করতে পারবো, আর আমি কতজন পর্যবেক্ষক নিয়োগ করতে পারবো, আর এই পর্যবেক্ষক যাদেরকে আমি নিয়োগ করব এদের কি স্পেশালি করে যে কোনো একজনকে আপনারা যদি ট্রেন্ড আপ করে দিতে পারতেন তাহলে আমার জন্য সুবিধা হতো, আমি সবাইকে ওই ট্রেনিংটা করাইতে পারতাম। মানে একজন যদি গিয়ার আপ হয় তাহলে সবার জন্য সুবিধা হতো বিষয়টা। এটা আমার প্রশ্ন। আর কতজন পর্যবেক্ষক আর কোন জেলায় আমি কাজ করতে পারবো এটা একটু জানা প্রয়োজন ছিল। ধন্যবাদ সবাইকে। এবার আমি ফ্লোর দিচ্ছি প্রফেসর ডক্টর জসিমউদ্দিন মহোদয়কে। প্রফেসর ডক্টর জসিমউদ্দিন মহোদয় 1 মিনিটের মধ্যে স্যার আপনার বক্তব্য শেষ করবেন। অসংখ্য ধন্যবাদ। আমার নাম যেহেতু বলে ফেলছেন, আমি বিএসইআরআই এর চেয়ারম্যান। আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু অনেকগুলো কথা চলে আসছে আমি রিপিট করব না। আমার প্রথম যে সাজেশন হচ্ছে
যে নির্বাচনের দিন অনেক ধরনের ঝামেলা তৈরি হয় ভোট দখলের জন্য, ভোট কেন্দ্র দখলের জন্য। সেই ক্ষেত্রে আপনারা আপনাদের স্থানীয় প্রশাসন অথবা স্ট্রাইকিং ফোর্স নিয়ে লোকাল যে স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে ম্যানেজমেন্ট অথবা ক্রাইসিস ম্যানেজমেন্ট একটা কমিটি করতে পারেন কিনা, তাহলে হচ্ছে কোনো ধরনের ঝামেলা হলে তারা সেটা রেসপন্স করবে। সেকেন্ড হচ্ছে আপনার যেহেতু দুই ধরনের নির্বাচন একসাথে হচ্ছে, আপনার বিশাল লাইন হওয়ার সম্ভাবনা আছে। এবার আমাদের মহোদয় অর্থাৎ কি বলে প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলছেন প্রচুর টার্ন ওভার হবে, সেই ক্ষেত্রে লাইন অনেক বড় হবে। আমরা অতীতে যেটা দেখেছি, আপনি যদি নাম্বার অফ বুথ অর্থাৎ 1000 ভোটারের জন্য আপনি মিনিমাম 40টা বুথ তৈরি করলে সেক্ষেত্রে আপনারা লাইন নিয়ে কোনো জটিলতা হবে না। তো নাম্বার অফ বুথ আপনাকে অবশ্যই বাড়াতে হবে। থার্ড হচ্ছে নির্বাচনকে স্বচ্ছ, ক্রেডিবল এবং বিশ্বাসযোগ্য করার জন্য আপনি সকল কেন্দ্র একেবারে ভোটিং থেকে কাউন্টিং পর্যন্ত সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। আর সেক্ষেত্রে আপনি তো সব পর্যবেক্ষককে ভিতরে ঢুকাতে পারবেন না, সেক্ষেত্রে আপনি যদি এলইডি স্ক্রিন দিয়ে আপনি যদি বাইরে একটা স্ক্রিন দিয়ে দেন ভিতরে কি হচ্ছে, তাহলে জনগণ শান্ত থাকবে। আমি আর কথা বলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সর্বোচ্চ একজন বা দুইজনকে করতে পারবো, একটু কাইন্ডলি। এবার আছেন ওয়াজেদ ফিরোজ, নির্বাহী পরিচালক, ডেমোক্রেসি ওয়াচ। আমার একটা বিষয়, অনেকগুলো ছিল কিন্তু সব বলা হয়েছে। এবারের নির্বাচনের জন্য এআই ড্রিভেন প্রোপাগান্ডা হতে পারে বড় একটা ঝুঁকি। ফলে ডিজিটাল অবজারভেশন, এই চিরাচরিত যে অবজারভেশন, এটার পাশাপাশি ডিজিটাল অবজারভেশনের একটা মনে হয় এটা নিয়ে ভাবার দরকার আছে, এটার একটা নীতিমালাও থাকা উচিত। এটা একটা। আরেকটা হচ্ছে পর্যবেক্ষকদের যে সুরক্ষা, এই বিষয়টা যেহেতু পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের সহযোগী, নির্বাচন কমিশন দ্বারা নিবন্ধিত, ফলে আমার মনে হয় যে সমস্ত ক্ষেত্রে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো আছে তাদের কাছে একটা মেসেজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাওয়া উচিত পর্যবেক্ষকদের সুরক্ষার ব্যাপারটা নিয়ে। ধন্যবাদ। যে আপনি অনেকক্ষণ দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম, আমি ফেরদৌস আহমেদ, নির্বাহী পরিচালক, সোসাইটি ফর ব্রাইট সোশ্যাল সার্ভিসেস। আমার দুইটা প্রশ্ন স্যার। একটা হচ্ছে যে আমরা পর্যবেক্ষক ওই কনস্টিটিউশন থেকে আমরা নিয়োগ করতে পারবো না, সেখানে নারী ভোটারদের জন্য অনেক বড় সমস্যা হবে, পর্যবেক্ষকদের জন্য অনেক বড় সমস্যা হবে। যেটা হচ্ছে যে আরবান আর রুরাল কিন্তু এক না, রুরালে কিন্তু স্যার অনেক দূরে যেতে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা এক ইউনিয়নটা ওই ইউনিয়নে পারবে না, পরবর্তী ওয়ার্ড, এক ওয়ার্ডেরটা ওই ওয়ার্ডে সে পারবে না, পরবর্তী ওয়ার্ডে পারবে। এটা যদি আপনারা ক্লিয়ার করে দিতেন সবচেয়ে ভালো হতো। আর সবচেয়ে যেটা আমি এখন ইম্পর্টেন্ট মনে করি সেটা হচ্ছে গণভোট স্যার। গণভোটের উপরে যদি আমরা অ্যাওয়ারনেস তৈরি করতে না পারি, আপনার যত বেশি টার্ন ওভার হবে, আসুক লোক, যত বেশি ক্যান্ডিডেট আসুক, কিন্তু আমার মনে হয় এটা ম্যাসিভ একটা আমাদের জন্য নেতিবাচক প্রভাব পড়তে পারে। কারণ রেজাল্টের ক্ষেত্রে আমরা গণভোটটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটার উপরে আমাদের স্যার আলাদা করে করতে হবে। কারণ রাজনৈতিক দলরা কিন্তু গণভোটের উপরে কোনো প্রশিক্ষণ করাবে না, তারা শুধু তাদের মার্কায় ভোট দেওয়ার জন্য বলবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। সর্বশেষ একজন, হ্যাঁ, যিনি হাত উঁচু করেছেন ওই সর্বশেষে, যিনি সর্বশেষ হাত উঁচু করেন, আর আমরা অ্যালাউ করতে পারবো না, দুঃখিত হবেন আমাদের সময় স্বল্পতার কারণে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ঠিক আছে, একটু অপেক্ষা করেন যদি পারি। আমি 1 মিনিটের সময় নেব। যেটা হচ্ছে 1990 সালে আমি তখন ক্লাস 10-এ পড়ি, হঠাৎ করেই টেলিভিশনে দেখছি যে আমাদের তৎকালীন বিরোধী দলের নেত্রীদেরকে টিভিতে বক্তৃতা দিচ্ছেন। মানে এই জন্য 90 সালের উদাহরণটা নিয়ে আসছি। আমি তখন থেকে বোঝা শিখেছি। তো তারপরে দেখলাম যে আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ আর নাই। পরে আমরা ওই সময় আমরা এটুকুই বুঝেছি যে মাঝে মাঝে সিনেমা দিত, মানে নেতা নেত্রীদের বক্তৃতার মাঝে মাঝে সিনেমা দিত, আমরা ওই সিনেমা দেখতাম। পরে 1991 সালে যে নির্বাচনটা হলো, আমরা তখন কাছ থেকে দেখেছি। আমরা সবাই, এদেশের নাগরিকরা, আমরা সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে ওটা বুঝেছি যে একটা ভালো নির্বাচন হয়েছে। 15 সালের 96-এর 15 ফেব্রুয়ারি নির্বাচনে সেটা নিয়ে মানুষের একটা হতাশা। এইরকম করে সেই 91 থেকে এই 2024 সালের নির্বাচন পর্যন্ত সভা সংক্রান্ত এটা কাছ থেকে দেখেছি। আজকে সভা সংক্রান্ত প্রাসঙ্গিক। হ্যাঁ স্যার, তো আমরা এটা কাছ থেকে দেখেছি। আমরা এই যে 14, 18 এবং 24 সালের নির্বাচন নিয়ে মানুষ কেন এত সমালোচনা করছে, এর জন্যই করছে যে এটা একতরফা নির্বাচন, এটা নিয়ে মানে অনেক, এটা আমরা সবাই জানি। আমরা স্যার এই যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, আমরা প্রত্যাশা করব যে আমাদের এই নির্বাচন কমিশনকে কেউ যেন আঙ্গুল চোখ দিয়ে না তাকিয়ে বলতে পারে এই নির্বাচন কমিশন কারসাজি করেছে, অন্যায় করেছে, এরকম যেন কেউ না বলে। আমরা স্যার এটাই প্রত্যাশা করি স্যার। ধন্যবাদ স্যার। সর্বশেষ বক্তা, সর্বশেষ আর কাউকে। আসসালামু আলাইকুম।
আমি মোহাম্মদ নেসারুল ইসলাম রাজমল, প্রত্যয় সোশ্যাল ফাউন্ডেশন, চট্টগ্রাম। স্যার আমি একটু স্যারের দৃষ্টিতে আমি করছি, উপস্থাপন করছি যে কিছুদিন আগেই, এই প্রথম গত 10-15 দিন আগে নির্বাচনী যখন আমার এলাকায় এই যে এরশাদুল্লাহ নামে একজন, যাকে এটা রাজনীতি আসলে এটা না বলাই, নাম বলেন না বলাই ভালো, তো উনি দেখি যে একটা গুলিবিদ্ধ হয়েছেন। তো এইরকম এই যে ঘটনাগুলা, এগুলো কিন্তু প্রতিনিয়তই সমাজে বিভিন্ন জায়গায় হচ্ছে, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখন আপ টু ডেট বা মানুষ জনগণ যেরকম প্রত্যাশা করছে ওরকম কিন্তু হচ্ছে না। তা আমি মনে করি যে এই যে আমরা যে কাজগুলো করছি, আমাদের তো এখানে প্রত্যেকটা কেন্দ্রে, বিশেষ করে আমরা যারা চট্টগ্রাম, বিশেষ করে মানে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, এটা কিন্তু 3টা জেলায় মাত্র 3টা আসন, অর্থাৎ আমাদের কাজটা করতে হবে স্যার অনেক রিমোট এরিয়ায়। তো স্যার আমাদের এই যে মানে যাতে কার্ডটা বিশেষ করে এগুলো যাতে খুব একটু মানে অন্তত 2-3 দিন আগে দেওয়া হয়, সেটা আমাদের একটা দাবি। আর একটা বিষয় হলো গণভোট এবং এই যে নর্মাল যে ভোট, এইটার বিষয়ে যে অ্যাওয়ারনেসটা, এই অ্যাওয়ারনেসটা কিন্তু আমাদেরকেই করতে হবে। আর আমাদের করার জন্য আমি মনে করি যে এখানে যতগুলো পর্যবেক্ষক সংস্থা আছে 81টা, এদের মাধ্যমে যদি কোনো ফান্ডিং বা কোনো এই ধরনের কোনো সুযোগ থাকে, তাহলে আমি মনে করি নির্বাচন কমিশন আমাদেরকে সেই বিষয়ে সহযোগিতা করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা সকলকে কথা বলতে দেওয়ার সুযোগ পাইনি, কিন্তু আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়, আমাদের মাননীয় কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ মহোদয় এবং আপনারা যে বক্তব্য দিলেন, সেই বক্তব্যের মধ্যে অনেকেরই বক্তব্য চলে এসেছে। হয়তো একই কথা বারবার বলা হতো, এরকম হতো। আপনাদের কাছে এই নীতিমালাটা দেওয়া আছে, এই নীতিমালার আলোকে আপনারা ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এতদ ব্যতীত আপনাদেরকে বলা হয়েছে যদি আপনাদের কোনো বক্তব্য যদি লিখিত আকারে দিতে চান, সেই বক্তব্য লিখিত আকারে দিলে আমরা সেটাকে আমলে নিব। এই পর্যায়ে অনুষ্ঠানের এ পর্যায়ে আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে অনুরোধ করছি পরবর্তী কার্যক্রমের জন্য। আমি ঠিক না, কতগুলো বিষয় আপনারা এসছে যেগুলো অবজারভেশনের বাইরেও কিছু ইস্যু এসছে। আমার মনে হয় আপনারা যেহেতু নতুন অনবোর্ড হয়েছেন, আমাদের বাকি কর্মকাণ্ড এবং ইনিশিয়েটিভ সম্বন্ধে আপনারা অবহিত নন, আপনারা একটু অবহিত হওয়ার চেষ্টা করবেন। যেমন আমরা প্রবাসী ভোট নিয়ে কি করছি, পোস্টাল ব্যালট নিয়ে কি করছি, আপনাদের এখানে এসছে যে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন নিয়ে, এগুলো নিয়ে অনেক কাজ এগিয়েছে, আমরা চূড়ান্ত পর্যায়ে আছি এগুলো নিয়ে। সো এগুলো চর্বিত চর্বণ করার দরকার নেই, আপনারা চাইলে সময় সময় এসে এসব ব্যাপারে অবহিত হতে পারবেন। প্রশিক্ষণের ব্যাপারে একটা কথা এসছে যে হ্যাঁ, আমরা চেষ্টা করব নির্বাচন কমিশনের পক্ষ থেকে সহায়তা করার জন্য। আমাদের ব্যালট প্রকল্পের আওতাতেও যদি সম্ভব হয়, অন্তত পক্ষে প্রতিটি প্রতিষ্ঠান থেকে 1-2 জন করে নিয়ে এসে যদি প্রশিক্ষণ দেওয়া যায়, সেটা আমরা করব। বাট আপনাদের প্রশিক্ষণের দায়িত্ব নিতে হবে আপনাদেরকে। নিরাপত্তার ব্যাপারে একটা ইস্যু এসছে যে অবজারভারদের নিরাপত্তা প্রদান। দেখুন, নিরাপত্তা 2 ভাবে দেওয়া হয়ে থাকে, একটা হচ্ছে পয়েন্ট নিরাপত্তা, একটা হচ্ছে এলাকা নিরাপত্তা। আমরা সবাই কিন্তু এলাকা নিরাপত্তার মধ্যে পড়ি। ব্যক্তি অবজারভারদেরকে নিরাপত্তা দেওয়ার সক্ষমতা রাষ্ট্রের নাই, যে একজনের সাথে একজন করে গানম্যান নিয়োগ করে দিলাম, নো, ইটস নট পসিবল, ইটস নট ফিজিবল, প্র্যাকটিকেবল না। সুতরাং আমরা যে এনভায়রনমেন্টে কাজ করব, সেই এনভায়রনমেন্টটা যেন নিরাপদ থাকে, তারপরেও নিরাপত্তা হানিকর ঘটনা ঘটে সেগুলো যেন আমরা সময় মতো অ্যাড্রেস করতে পারি, সেগুলোই করবো। তবে আপনাদের খেয়াল রাখতে হবে, অবজারভারদেরকেও বলতে হবে যে নিজেকে এন্ডেঞ্জার্ড করবে না, এমন কোনো জায়গায় যাবে না যেখানে যাওয়ার তার প্রয়োজন নেই। তাকে তার কাজের ডোমেনের মধ্যেই থাকতে হবে। কাজের ডোমেনের মধ্যে থাকলে, এখন সে যদি ব্যক্তিগত কাজের জন্য ওখানে গিয়ে পরে বলে আমি অবজারভার, দুঃখিত, সেই দায়িত্ব সম্ভবত তার প্রতিষ্ঠানও নিতে পারবে না, নির্বাচন কমিশনও নিতে পারবে না। এটা একটু খেয়াল রাখতে হবে। একটা পয়েন্ট আসছে যে আমরা কতজন নিয়োগ দিতে পারবো, এটা আপনাদের সক্ষমতা অনুযায়ী আপনারা আমাদেরকে বলবেন আপনারা কতজন নিয়োগ দিতে পারবেন, তখন নির্বাচন কমিশন যাচাই করে দেখবে। আর একটা বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের কোথায় রিপোর্ট দিব। নির্বাচন কমিশন বলতে যা বোঝায় ডেফিনেশনে, আপনারা নির্বাচন কমিশনে সেখানে ধরেন নির্বাচনের সময়কালে যখন নির্বাচন তফসিলের মধ্যে আছি, ফলাফলের মধ্যে আছি, তখন রিটার্নিং অফিসারও পার্ট অফ নির্বাচন কমিশন, সহকারী রিটার্নিং অফিসারও পার্ট অফ কমিশন, সবাই। আপনি সেখানে যখন এটা উত্তীর্ণ হয়ে গেছে, তখন কমিশন মানে কমিশন,
তখন এই অফিস, তখন আর ওখানে দিলে হবে না। হ্যাঁ, আপনি দিতে পারেন আমাদের স্থানীয় নির্বাচন কমিশন অফিসে দিতে পারেন, আমাদের জেলা উপজেলা পর্যায়ে যে অফিস আছে সেখানে দিতে পারেন, অসুবিধা নেই। তবে পারতপক্ষে আপনাদের যেটা দীর্ঘমেয়াদী রিপোর্ট সেটা কমিশনে সাবমিট করাই উচিত। সেটা আপনারা ফিজিক্যালিও করতে পারেন, অনলাইনেও করতে পারেন। আমাদের নির্বাচন কমিশন সেক্রেটারিয়েটে আমাদের সিনিয়র সচিব মহোদয় এখানে উপস্থিত আছেন, আপনারা নিয়মিত যোগাযোগ রাখবেন, এইসব ব্যাপারে ক্লারিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর বাকি যে বিষয়গুলো এসছে আমি মনে করি কিছু আছে বিয়ন্ড দ্য স্কোপ অফ পর্যবেক্ষণ, এগুলো নিয়ে আমরা কাজ করছি। আপনারা হয়তো সাধারণ নাগরিক হিসেবে জানতে চেয়েছেন, ইউ আর মোস্ট ওয়েলকাম টু নো ফ্রম ইলেকশন কমিশন, যে কোনো সময় এসে জানবেন। থ্যাংক ইউ। অনেকক্ষণ আপনাদের বক্তব্য শুনলাম। আমি শুধু একটা অ্যাপিল আপনাদের করব, আমাদের কর্মকাণ্ড বিশেষ করে এক্সপার্টিভ ভোটিং নিয়ে, পোস্টাল ব্যালট নিয়ে যে আমরা যে কি কাজ করছি, এই প্রশ্নটা উঠেছেন অনেকে। আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে এবং খুব যাতে ভোটার ফ্রেন্ডলি হয় যতটুকু সম্ভব আমরা এটা ফাইন টিউন করে করার চেষ্টা করছি। আপনাদের কাছে অ্যাপিল হলো আপনারা দয়া করে আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আছে আমাদের, এটাতে কন্টিনিউয়াসলি আপনারা একটু দেখবেন আমাদের, তাহলে আপনারা আমাদের ইনফরমেশন আপডেটেড থাকবেন। এবং ফেসবুক পেজগুলো আমাদের ফেসবুক পেজটা আপনারা দয়া করে আপনাদের ফেসবুক শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে হবে পাবলিসিটিটা অটোমেটিক হয়ে যাবে। এবার আপনারা একটু শেয়ার করে দিবেন, এই যে আমাদের পেজগুলো, আমাদের মেসেজগুলো আপনারা একটু শেয়ার করবেন। এবং আমি অনুরোধ করবো আপনারা দয়া করে অন এ রেগুলার বেসিস আমাদের, তাহলে হয় কি আপনারা ইউ উইল রিমেন আপডেটেড অ্যাবাউট হোয়াট উই আর ডুইং। আমাদের নাইলে কিন্তু গ্যাপ হয়ে যাবে।